সুযোগ পেলাম এত বড় মঞ্চে, যেখানে কেন্দ্রীয় মন্ত্রীরা আসছেন, যেখানে আমাদের জেলার এক একজন নেতা বসে আছেন এবং আমাদের রাজ্য বিজেপির সভাপতি বসে আছেন। সবাইকে নমস্কার জানাই। আপনারা সবাই আমার প্রণম্য। আর আমার ছোট ছোট ভাই বোনেরা, বন্ধুরা, দিদিরা, কাকুরা, সবাইকে শুভেচ্ছা। আমি একটু মহিলা বলে বেশি মহিলা প্রীতি আছে, তাই উঠবার আগে আমার সব বন্ধুদের বান্ধবীদের সঙ্গে দেখা করে এসেছি। বেশি কথা বলবো না, আজকে সামান্য কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা রাজনীতি করি কেন। আর যখন আসছিলাম, আমরা তো ট্রেনে করে মালদায় নেমেছি, মালদা থেকে এখানে এলাম, রাস্তায় যতগুলো বাস, যতগুলো গাড়ি আমরা পাস করে এসেছি, প্রত্যেকটির পাশ দিয়ে কর্মীদের হাত নাড়তে নাড়তে, হ্যালো বলতে বলতে, কথা বলতে বলতে এসেছি। কারণ আজকে তাদের দিন, যারা বেশ কয়েক ঘন্টা আগে রাস্তা থেকে, বাড়ি থেকে বেরিয়েছেন, রাস্তায় অনেক পথ অতিক্রম করে আসছেন, কেউ গাড়িতে, কেউ বাসে, কেউ কাছাকাছি তাই হেঁটে, কেউ ট্রেনে। রাজনীতি সেই মানুষের জন্য, যে মানুষ, আপনাদের মতো মানুষ নেতা বানায়, মানুষ নেতা বানায়। কোন নেতাকে আর কেউ বানায় না। আমার প্রণম্য সমস্ত সিনিয়র নেতাদের আমি অনুরোধ করি, আমাকে ওই পদ যুক্ত করে না বলে আমায় যদি মহিলা মোর্চার রূপা বলে, তাহলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমাকে প্লিজ এরপর থেকে সভাপতি যদি বলবেন না, আমার সত্যি খুব অস্বস্তি লাগে। কারণ আমি জানি সম্মান একটা অন্যরকম ব্যাপার, কিন্তু এট দ্য সেম টাইম মহিলা মোর্চা এমন একটা সংগঠন, এমন একটা শক্তি, মা এমন একটা শক্তি যা পৃথিবীতে মানুষকে জন্ম দিয়ে নিয়ে আসে, ধারণ করে, লালন করে, পালন করে। আজকে সেই মাদের জিজ্ঞাসা করছি, আপনাদের ছেলেরা ভালো আছে তো? আপনারা যখন বারবার নানা জানি আমরা চাই আমরা সবাই ভালো থাকি। এই অঞ্চলে কিছুদিন আগে, কয়েক মাস আগে, আমাদের মাননীয়া সম্মানীয়া মুখ্যমন্ত্রী অনেক প্রকল্পের উদ্বোধন করে গেছেন। একটু বলুন তো, তার আগের বারের প্রকল্পগুলো সব চালু হয়েছে? আইটিআই গুলো হয়ে গেছে ব্লকে ব্লকে। 3 বছর পর কত লক্ষ ছেলে চাকরি পাবে, এখন থেকে কি করে গোপে তা দি, কোনো লাভ নেই। গত 3 বছর আগে এটা ভাবলে কাজ দিত? তখন কি ঘুমাচ্ছিলেন নাকি? 5 বছর তো সুযোগ পেলেন, এখন এসে 25 টাকার কটা প্রকল্পের উদ্বোধন। উদ্বোধনের খেলাগুলো বন্ধ করলে হয় না? হ্যাঁ, কদিন পর পর খালি নতুন করে কটা স্কুল খুলে দেওয়া, আর কলেজ খুলে দেওয়া, আর হাসপাতালের ছবি দেখানো সবাইকে। শিলান্যাস করলেই হলো। যেগুলো আস্ত আছে এখনো, কোন রকমে ভাঙা চোরা ধিক ধিক করছে, সেগুলোকে বাঁচালে কেমন হতো দিদিমণি? আগে সেগুলোকে চালু করুন না।
নতুন শিলান্যাসের ভরমটা না বন্ধ করলে ভালো হয়, কিন্তু সিরিয়াসলি বলছি। একটা নানান ভরম, আমি বুঝতে পারি না কি বলবো। হঠাৎ দেখি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা। আরে চিকিৎসাটা হলে তবে না পয়সা দেওয়ার জন্য বাঁচবো না মরবো, বুঝতেই পারি না। চিকিৎসাটা হোক আগে, দেবো নয় টাকাটা। ফ্রিতে মরতে চাই না, প্লিজ, ফ্রিতে মরতে চাই না। হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা চাই, প্রপারলি ট্রেন্ড নার্স চাই, প্রপারলি ট্রেন্ড ডক্টরস চাই। সমস্ত যন্ত্রপাতি যেগুলো সরকারের টাকা ভর্তুকি দিয়ে বোকা বানিয়ে কেনা হয় সেগুলো চালু চাই। নতুন প্রকল্পের ভর্তুকি চাই না, একদম চাই না। 2 টাকার চাল খাবার মতন আমাদের যোগ্যতা ওখানে নামিয়ে আনার দরকার নেই। আমরা 2 টাকার চাল না খেয়ে বরঞ্চ 10 টাকা চাল খাই না, 20 টাকা চাল খাই। চাকরিগুলো দিন। যে প্রকল্পগুলো বছরের পর বছর খুলছেন সেগুলো খুলুক। মানুষ চাকরি পেলেই সুস্থভাবে বাঁচতে পারবে। আমার শুধু একটাই বক্তব্য, আমাদের রাজ্যের মানুষ আজকের তারিখে দাঁড়িয়ে তৃণমূল না করলে তাকে পেটে মারা হচ্ছে, ভাতে মারা হচ্ছে, জীবনে মারা হচ্ছে, হাত পা ভেঙে দেওয়া হচ্ছে। আজ তো থাকার তার আর কোনো অধিকার নেই সে যদি তৃণমূল না করে। এমন অবস্থা করে দিয়েছে যে বাঁচতে যদি চাও তৃণমূল করো। প্রশ্ন হচ্ছে, যে ছেলেরা তৃণমূল করে তাদের জন্য আমার দুঃখই লাগে। তাদের মাদেরকে জিজ্ঞাসা করি, সত্যি কি সেই মায়েরা এমনটাই চেয়েছিলেন যে আপনাদের ছেলেদের যখন জন্ম দিয়েছিলেন, বড় করিয়েছিলেন, চেষ্টা করিয়েছিলেন একটা কোথাও ভাঙাচোরা স্কুল হলো যাক, তাদের হাতে আর কিছুই রইল না, জুটলো না সম্মানের। একটা পতাকা তৃণমূলের ধরতে পারলে তবে তার পেটে ভাত জুটবে। সবাই যদি একটু না বসো তাহলে কেমন লাগে বলো? পেছনের লোকরা তো আমাদের দেখতে পাচ্ছে না। সবাই বসো না, সবাই বসে পড়ুন দাদা, সবাই বসুন, আস্তে আস্তে জায়গা নিয়ে বসুন, না হলে আপনাদের খুব সমস্যা হবে। আমাদের আরো লোক আসছেন। শুনুন, আজকে বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। রাজনীতি মানুষ এই জন্যই করে যাতে সে তার রাজ্যে সুস্থ নীতি, সুস্থ চিন্তায়, সুস্থভাবে বাঁচার পথ যে নেতারা দেখাবেন তার দিকে আশা করে তাকিয়ে থাকেন। সেই জন্যই আজকে এত মানুষের সমাবেশ এখানে। আপনাদের সবাইকে জানাই যে ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি পশ্চিমবঙ্গে যে পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারে। পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে চান, যদি পশ্চিমবঙ্গকে বাঁচাতে চান, ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করুন। নিজের জন্য বাঁচুন, নিজের জন্য বাঁচুন, নিজের ভোটটা নিজে দিন। নিজে ভালো থাকুন, আমরা সবাই ভালো থাকবো। জয় হিন্দ। আমি আবার বলছি, যারা মাঝখানে দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ুন, কারণ পিছনে প্রচুর লোক আছে যারা দেখতে পাচ্ছে না। এরপর ধাক্কাধাক্কি হবে। দয়া করে আপনারা মাঝখানে এখানটায় যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। আর ডান দিকে যারা আছেন তারা এই দিকটাতে বসে পড়ুন। আর এইদিকে মহিলাদের, এখানে পুরুষরা কেউ ঢুকবেন না, মহিলাদের বসতে দিন, মায়েদেরকে বসতে দিন এখানটায়। পেছনে প্রচুর লোক আসছে, কয়েক হাজার লোক আছে পেছনে, এখনো তারা ঢুকতে পারছে না মাঠে। আপনারা দয়া করে একটু জায়গা করে দিন তাদের ঢোকার। আমাদের
কেন্দ্রীয় সম্পাদক রাহুল দা আসছেন। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের রাজ্যের সভাপতি, আমাদের সবার প্রিয় শ্রী দিলীপ ঘোষ মহাশয়। বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। আজকের এই বিশাল সমাবেশে মঞ্চে উপস্থিত রাজ্যের সাধারণ সম্পাদক মাননীয় বালুদা, রাজ্যের অন্যান্য সম্পাদকগণ, মহিলা মোর্চার জনপ্রিয় নেত্রী রূপাদি, বিভিন্ন জেলার সভাপতিগণ, সাধারণ সম্পাদকগণ তথা জেলার বিভিন্ন নেতৃবৃন্দ, প্রদেশ মন্ডল সমস্ত স্তরের নেতৃবৃন্দ এবং সর্বোপরি সভাকে সফল করার জন্য দূর দূর থেকে আগত সাধারণ কর্মী, মা বোনেরা এবং নাগরিকবৃন্দ। পশ্চিম বাংলার পতন হতে হতে পতনের শেষ প্রান্তে আজকে আমরা পৌঁছেছি। দেশ যখন স্বাধীন হয়েছিল সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ সব দিক দিয়ে এগিয়েছিল। ভারতবর্ষের বাইরেও বাংলার নাম ছিল, কারণ বাংলার বুদ্ধিমান সন্তানরা, উদ্যোগী উদ্যমীরা বিভিন্ন জায়গায় গিয়ে তাদের সম্মানের ঝান্ডা তারা পুঁতেছিলেন। তাই আমরা বাঙালি হিসাবে, বাংলার লোক হিসাবে মাথা উঁচু করে, বুক টান করে সব জায়গায় পরিচয় দিতাম। কিন্তু দুর্ভাগ্যবশত স্বাধীনতার পরে কয়েক বছর যাওয়ার পর থেকে যোগ্য নেতৃত্বের অভাব, যোগ্য আদর্শের অভাব, সৎ নিষ্ঠাবান নেতার অভাব হওয়ার জন্য বাংলার ধীরে ধীরে অধোগতি শুরু হয়। আর সেই সঙ্গে সঙ্গে ভারতবর্ষের অন্যান্য প্রদেশগুলো এগোতে থাকে। আজকে প্রায় 70 বছর হতে গেল, দেখা গেল যারা আমাদের অনেক পিছনে ছিল তারা অনেক এগিয়ে গেছে, আমরা যেখানে ছিলাম সেখানেও নাই, অনেক পিছিয়ে গেছে। আমাদের সাধারণ সর্বভারতীয় সম্পাদক মাননীয় রাহুল দা এসেছেন, আমরা স্বাগত জানাবো। রাহুল দা স্বাগতম, রাহুল দা স্বাগতম, কেন্দ্রীয় সম্পাদক রাহুল দা স্বাগতম। তো বন্ধুগণ, যে বাংলার নাগরিক হিসাবে আমরা গর্ববোধ করতাম, আজকে সারা ভারতবর্ষে তথা বাইরে গেলে নিজেকে বাঙালি হিসাবে পরিচয় দিতে লজ্জা বোধ করে। বাংলার লোক বললেই লোকে প্রশ্ন করে, কি হচ্ছে দাদা আপনাদের? যে বাংলা কেন পিছিয়ে যাচ্ছে? শুধু পিছিয়ে যাওয়া নয়, যে জন্য বাঙালির পরিচয় ছিল, বাংলার পরিচয় ছিল যে বাঙালি শিক্ষিত, বাঙালি মার্জিত, বাঙালি রুচিশীল। শুধু বাঙালি নয়, যারা পশ্চিম বাংলায় জন্মেছেন অন্য ভাষাভাষী, তারাও নিজেদেরকে এই কালচারে তৈরি করেছিলেন। তারাও বলতেন যে আমরা বাংলায় আছি, নিজেদেরকে ভালো মনে হয়। তাই বাংলার সংস্কৃতি বোধ, শিল্প, সাহিত্য, শিক্ষা সব ব্যাপারে একটা অনুকরণীয় ব্যাপার ছিল, বাকিরা আমাদের অনুকরণ করত। তাই তৎকালীন স্বাধীনতার সময় নেতারা বলতেন যে আজকে বাংলার লোকেরা যা ভাবছে কালকে বাকিরা ভাববে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো, মালব্যজি বলেছেন। তো এই ধরনের গর্বের বিষয়গুলো আমরা হারিয়ে ফেলেছি। কারণ কি? খুব তুচ্ছ রাজনীতি। স্বাধীনতার পরে কংগ্রেসীরা এখানে রাজনীতি করেছেন, বিধানরা ইত্যাদি যাওয়ার পর থেকে আর যোগ্য নেতা ছিল না। তারাও কেবল গায়ের জোরে জিতে ক্ষমতা দখল করার চেষ্টা করেছেন। মানুষ ব্যতিগ্রস্ত হয়ে গিয়ে ইমার্জেন্সির পরে তাদেরকে তাড়িয়ে দেয় ক্ষমতা থেকে। সেই বিপ্লবী, সৎ, নিষ্ঠাবান, সরল, সাদাসিধা জীবনযাপন করা যে কমিউনিস্ট নেতারা, তাদেরকে ক্ষমতায় নিয়ে আসেন। কিন্তু দেখা গেল
এই বিড়াল বনে যাওয়ার পর থেকে সে বন বিড়াল হয়ে গেল। তার চেহারা পাল্টে গেল, হাব ভাব পাল্টে গেল, ভাষা পাল্টে গেল, কাজকর্ম পাল্টে গেল। 2-5 বছর পরে লোকে বুঝতে পারলো যে এই কমিউনিস্টরা যারা গরিব লোকের কথা বলতো, যারা একটা বিড়ি দুবার ভাগ করে খেত, কানে পোড়া বিড়ি নিয়ে ঘুরে বেড়াতো, পাড়ায় পাড়ায় গিয়ে মিটিং করতো, বাড়ি পান্তা ভাত খেত, এই কমিউনিস্টরা তো সেই কমিউনিস্টরা নয়। এটা তো পাল্টে গেছে। মানুষের চিন্তা শুরু হয়ে গেল, মানুষ নিজের মত পাল্টাতে আরম্ভ করলো। একটা দুটো ইলেকশন পরে যখন কমিউনিস্টরা বুঝতে পারলো আমরা জিততে পারবো না, তখন তারা জোর করে ভোট নিয়ে জেতার চেষ্টা করলো। মানুষের সাধারণ অধিকারকে, গণতান্ত্রিক অধিকারকে হরণ করতে আরম্ভ করলো, ভোট দেওয়া থেকে বিরত করতে আরম্ভ করলো, ভয় দেখাতে আরম্ভ করলো। রাস্তাঘাটে, পাড়ায়, চায়ের দোকানে, জমিতে, সব জায়গায় কথাবার্তা পাল্টে গেল, ভাষা পাল্টে গেল। শেষের দিকে আমরা কমিউনিস্ট নেতাদের ভাষা শুনেছি, তারা মহিলাদের সম্বন্ধে কি কথা বলেছেন, এই মমতা ব্যানার্জি সম্বন্ধে কি কথা বলেছেন, ইন্দিরা গান্ধী সম্বন্ধে কি বলেছেন, অসভ্য ভাষা প্রয়োগ করতেন। আমাদের লজ্জা হতো যে বাঙালিদের এই ভাষা। বাঙালিরা কমিউনিস্ট, বিপ্লবী, নূতন চিন্তার বাহক, এই হিসাবে আমরা গর্ব করতাম। নূতন চিন্তার এই পরিণতি, তাই মানুষ চিন্তা করলেন যে না, পরিবর্তন করতে হবে। 2011 সালে এমন একটা সময় এলো, মানুষ ব্যতিব্যস্ত হয়ে গিয়ে আর বাধ্য হয়ে গিয়ে নূতন সরকার, সেই আমাদের দিদি যিনি মাঠে ঘাটে হাওয়াই চপ্পল পরে ঘুরে বেড়াতেন, সাদা শাড়ি পরে খুব সাধারণ জীবনযাপন করতেন, মানুষের সুখে দুঃখে দৌড়ে যেতেন, দিন নয় রাত নয় লোকের কাছে পৌঁছে যেতেন। লোকে ভাবলো এই বাড়ির মেয়েটা, এই গরিব বাড়ির মেয়েটা, এটা একবার আমরা নিয়ে আসি, এই বোধহয় আমাদের স্বপ্নকে সফল করবে, আমাদের বাঁচাবে, আমাদের ছেলেদের ভবিষ্যৎ ঠিক করবে। কিন্তু বন্ধুগণ, গত 4.5 বছর আগে যে বিরাট আশা উচ্চাসা নিয়ে আমরা পরিবর্তন করেছিলাম, সেই পরিবর্তনের পরিণতি আজকে কি হয়েছে? 2011 সালে বিধানসভার সময় আমরা যখন বাড়ি বাড়ি প্রচার করতে গেছি, আমরা বলেছি যে এবার কিন্তু পরিবর্তন চাই। আমাদের পরিচিত যারা আমাদের ভোটার, তারা বলেছে হ্যাঁ দাদা পরিবর্তন চাই। তাহলে এবারে বিজেপিকে জেতাতে হবে। বলছে না না, এবার বিজেপি নয়, তাহলে এবার দিদি। কেন গো? বলছে এই যে মুখ পড়ারা, এই যে অত্যাচার করছে, এদের আগে বিদায় করি, তারপরে আমরা বুঝে নেব। সত্যি তাই, সাধারণ মানুষের মুড এরকম ছিল। তখন বাড়ি বাড়িতে দেখি যে আমরা মা বোনদের কথাবার্তা শুনেছি, বলছি দাদা এবার কিন্তু আর অনুরোধ করবেন না, এবার কিন্তু দিদির চান্স। সবাই হাত তুলেছে, আশীর্বাদ দিয়েছে, আর এক নাগাড়ে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সেই গঙ্গাসাগর, সুন্দরবন থেকে কুচবিহার পর্যন্ত, দার্জিলিং পর্যন্ত লোকে একটা বিরাট পরিবর্তনের ঢেউ তুলেছিল। আর সেই ঢেউতে চড়ে টিএমসি সরকার গঠন করেছিল। কিন্তু বন্ধুগণ, 34 বছরে বামপন্থী নেতারা মানুষকে যতটা ব্যতিব্যস্ত করতে পারেননি, গত 4 বছরে টিএমসি তার চেয়ে বেশি লোককে কষ্ট দিয়ে, লোককে ব্যতিব্যস্ত করে দম বন্ধ করে দিয়েছে। তাই আজকে সারা বাংলা জুড়ে আর একটা হাওয়া উঠেছে যে আর পারা যাবে না, এদেরকে হটাও। পরিবর্তন অনেক দেখলাম, এবার এর থেকে পরিত্রাণ চাই, সুস্থ হয়ে বাঁচতে চাই আমরা। কিন্তু রাস্তা কোথায়? 3বার পরিবর্তন করেছে লোকেরা। কিন্তু আজকে যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, আপনারা একবার ভেবে দেখুন। বাড়ির মেয়েটি যদি টিউশন পড়তে যায়, বাড়িতে চিন্তা শুরু হয়ে যায় কখন বাড়ি ফিরবে। যতক্ষণ না বাড়ি ফিরে আসছে আমার বাড়ির মেয়ে, তার বয়স 7 বছর হোক, 14 বছর হোক, 25 বছরই হোক, ততক্ষণ আমরা নিশ্চিন্ত থাকতে পারি না, ঘর বার করতে থাকি। যতক্ষণ না 5 বার ফোন করি যে কি রে, কত দূর এলি, বাড়ি পৌঁছে গেছিস, আর একটু সময় লাগবে। একটু দেরি হলে এই সময়ের চেয়ে আমাদের বুক ডিপ ডিপ শুরু হয়ে যায়, কি জানি কি হবে। শুধু তাই নয়, যে কোনো বয়সের মহিলা 7 থেকে 70 বছরের বাড়ির বাইরে গেলে আমাদের দুশ্চিন্তা শুরু হয়ে যায়, কি জানি কি হবে, ঠিকঠাক বাড়ি ফিরবে তো? যদি ফিরেও আসে, অক্ষত অবস্থায় ফিরতে পারে না, আর না হলে অনেক সময় ফেরার আশাই চলে যায়। আমরা দেখেছি 70 বছরের বয়স্কা মহিলাকেও বাদ দেওয়া হয়নি, তাকেও ধর্ষণ করা হয়েছে। আর প্রতিদিন কোন না কোনো জায়গায় ঘটনা ঘটছে, টিভিতে, পেপারে আমরা খবর পাচ্ছি, অমুক জায়গায় মহিলাদের অত্যাচার হয়েছে, অমুক জায়গায় ধর্ষণ হয়েছে, অমুক জায়গায় হত্যা করা হয়েছে। এই জন্য আমরা পরিবর্তন চেয়েছিলাম যে আমাদের মা বোনেরা নিশ্চিন্তে থাকতে পারবে না, মা বোনেরা বাড়ির বাইরে আমরা বাড়িতে চুপচাপ নিশ্চিন্তে থাকতে পারবো না। স্কুল কলেজে দেখুন, যে বাংলা শিক্ষা ব্যবস্থা সবচেয়ে এগিয়ে ছিল, আজকে শিক্ষা ব্যবস্থা মানে কি? স্কুল, কলেজ, হসপিটাল, মেডিকেল কলেজ, যেখানে যান আপনি, শিক্ষার ক্ষেত্রে শিক্ষা বাদ দিয়ে সবকিছু হচ্ছে। আজকে শিক্ষামন্ত্রীকেও চিন্তা ব্যক্ত করতে হয়েছে যে না, পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
শিক্ষাঙ্গনে রাজনীতি চলবে না। কিন্তু বন্ধু, আজকে বললে কি হবে? আপনারা তো শিখিয়েছেন রাজনীতি করো, ক্ষমতা দখল করো। সে স্কুল হোক, কলেজ হোক, প্রাইভেট কলেজ হোক, সব জায়গায় আমাদের চলবে। আমরা যাকে বলবো তাকে বসাবো, আমাদের কথা শুনতে হবে, নাহলে চলতে দেবো না। আর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, প্রিন্সিপালকে ঘেরাও করা হচ্ছে, ইনচার্জকে ঘেরাও করা হচ্ছে, ভাইস চ্যান্সেলরকে ঘেরাও করা হচ্ছে, পেটানো হচ্ছে বাইরের লোক নিয়ে এসে, মহিলা অধ্যাপক শিক্ষিকাদের অপমান অত্যাচার করা হচ্ছে, গায়ে হাত দেওয়া হচ্ছে। এই কি শিক্ষা পরিবেশ? এই কি শিক্ষার অঙ্গনের পরিবেশ হওয়া উচিত? আর পড়াশোনা কি হচ্ছে? পড়াশোনা হচ্ছে না, পড়াশোনা বাদ দিয়ে সবকিছু হচ্ছে, রাজনীতি হচ্ছে। আর রাজনীতি মানে একটি দলের রাজনীতি হবে, একটি দলের পতাকা থাকবে, একটি দলের সংগঠন থাকবে, তাছাড়া কোনো সংগঠন থাকবে না। যদি কেউ বেগড়বাই করে অন্য পার্টি ঝান্ডা তুলে ধরে, তাকে এমন রাম দাওয়াই দেওয়া হবে মা বাবা আর খুঁজে পাবে না ছেলেকে। আমি বাড়িয়ে বলছি না, রোজই এরকম ঘটনা আসছে। মেদিনীপুরের সবঙ্গে একটি ছেলেকে কলেজ থেকে তুলে নিয়ে যাওয়া হলো, কারণ কি? সে টিএমসিপি করতো না, তাকে বোঝানো হয়েছে তুই কর, না হলে কিন্তু ভালো হবে না। আমাদের মানস বাবুর বিধায়কের ক্ষেত্র ওটা। দিনের বেলা তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারা হলো ছেলেটাকে। বাবা মা কি তাকে এই বেঘরে প্রাণ যাবে বলে পয়সা খরচা করে কলেজে পাঠিয়েছিল? দিনের বেলা পিটিয়ে মেরে দেওয়া হলো, কারণ কি? সে টিএমসিপি ঝান্ডার তলায় আসতে রাজি হয়নি। এই একমাত্র তার দোষ ছিল। নিজের মত, নিজের রাজনৈতিক অভিমত ব্যক্ত করা, নিজের গণতান্ত্রিক মত ব্যক্ত করা, এটা কি অপরাধ হয়ে গেছে? এটা গণতান্ত্রিক দেশ, প্রত্যেকটি মানুষের নিজের মতো করে রাজনীতি করার, মত ব্যক্ত করার অধিকার আছে। এই মতকে আজকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, এই অধিকারকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। তাই আপনারা দেখেছেন এই গত বছর মে জুন মাসে যখন বিভিন্ন পুরসভার নির্বাচন হয়েছে, কর্পোরেশন নির্বাচন হয়েছে, কি ভয়ঙ্কর ভাবে মারপিট করা হয়েছে। বাইরে থেকে গুন্ডাদের নিয়ে এসে শহরকে শহর ভোট লুট করা হয়েছে। বিধাননগর, সল্টলেকের মতো জায়গা, যেখানে সারা বাংলার ক্রিমরা থাকেন, শিক্ষা দীক্ষায়, শিল্পে, সংস্কৃতিতে শিক্ষিত এগিয়ে থাকা লোকেরা, ধন সম্পদে এগিয়ে থাকা লোকেরা, আইএএস, আইপিএস, সেক্রেটারি, রিটায়ার্ড পুলিশ অফিসার থেকে আরম্ভ করে শিল্পপতিরা ওখানে থাকেন, অনেক মন্ত্রী ওখানে থাকেন, প্রাক্তন মন্ত্রীরা থাকেন। সেখানে 7টায় ভোট হওয়ার কথা ছিল। আমরা ভেবেছিলাম যাই হোক বিধাননগরে কমপক্ষে এরকম হবে না। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধাক্কা খেয়েছেন, মার খেয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা, যাদেরকে আমরা টিভিতে দেখি। আমাদের যেমন ডাক্তার ওখানে ক্যান্ডিডেট ছিলেন একটা ওয়ার্ডের, সে ভদ্রলোক খালি বিজেপি করেন বলে তিনি প্রার্থী হওয়া সত্ত্বেও তাকে 2বার সকালবেলা পিটানো হয়েছে, বিকালবেলা পেটানো হয়েছে। কারণ কি? তিনি বুথ ছেড়ে যেতে রাজি হননি। এই কি গণতন্ত্র নাকি? 6:30টার মধ্যে হাজার হাজার গুন্ডা ঢুকে গিয়ে সমস্ত ভোট লুট করেছে। আরো মজার ব্যাপার, রাহুল দাকে ফোন করেছেন টিএমসি একজন ওখানকার লোক, দাদা আমরাও ভোট দিতে পারলাম না। বলে কেন? আপনারা কি পার্টি করেন? বলছে আমরা টিএমসি করি। বলে আরে আপনাদের সরকার আছে, আপনারা জিতছেন, ভোট দিতে পারলেন? বলে না। বলছে আপনাদের ভোট দিতে হবে না, আমরা দিয়ে দিচ্ছি। কোন পার্টির লোককে ছাড়া হয়নি। এই গণতন্ত্র আপনারা চেয়েছিলেন কি? কারণ কি? ওদের ভরসা নেই কে কোথায় ভোট দিয়ে দেবে। টিএমসির মিছিলে যাচ্ছে তো কি আছে, মিটিং এ যাচ্ছে তো কি হচ্ছে? কোনো গ্যারান্টি নেই তারা টিএমসি ভোট দেবে, তারা বিজেপিকেও দিতে পারে। অতএব কাউকে ভোট দেওয়ার দরকার নেই, কাউকে সুযোগ দেওয়া হবে না। এই যে পরিবেশ তৈরি হয়েছে পশ্চিমবাংলায়, এত ভয়ঙ্কর পরিবেশ কোনদিন তৈরি হয়নি। ইমার্জেন্সির সময়ও নয়, বামপন্থীদের আন্দোলনের সময়ও নয়। তাই আমাদের এখানকার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য কি বলবো, হসপিটালে যান গিয়ে দেখবেন ডাক্তার নেই, ডাক্তার নাই, ডাক্তার নেই। আচ্ছা নার্সও নাই, আয়াও নাই। আচ্ছা ভর্তি করে দিই বাবা, আজ ও কালো ডাক্তার আসবে, বেড নাই তো ভর্তি করবেন কোথায়? ফুটপাতে শুয়ে দিয়ে আসুন আপনার বাড়ির রোগীকে, সে ওখানে ধুকতে ধুকতে তার প্রাণও যেতে পারে। কিসের জন্য হসপিটাল? হসপিটাল আজকে মানুষের চিকিৎসার উপযোগী নয়, এটা টিএমসির লোকেরাও জানেন। তাই তাদের বাড়ির কুকুরকে নিয়ে ওখানে ডায়ালিসিস করা হয়। মানুষের হসপিটালে কুকুরের ডায়ালিসিস হচ্ছে, এটাও আজকে বাংলায় আমাদের দেখতে হলো। বিচিত্র ঘটনা ঘটছে। তাই ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমেছে এর পরিবর্তন করার জন্য। মানুষকে আবার বলছে যে আপনারা পরিবর্তন করতে গিয়ে যা করেছেন, নিজেদের খাল কেটে কুমির ডেকে নিয়ে এসছেন। বাংলাকে যদি বাংলা হিসাব করতে হয়, বাংলা ঐতিহ্য পরম্পরাকে রক্ষা করে বাংলাকে এগিয়ে নিয়ে গিয়ে ভারতবর্ষের মধ্যে 1 নম্বর করতে হয়, তাহলে বিজেপির হাতকে শক্ত করতে হবে। কারণ সারা ভারতবর্ষে একটি পার্টি আছে যারা উন্নয়ন করে, যারা বিকাশ করে। বাকি সবাই রাজনীতি করে, ধান্দাবাজি করে, গুন্ডাগিরি করে। মানুষের কোনো অধিকার নাই। মানুষ তাদের কাছে কেবল ভোটার, তাদের কোনো অধিকার নাই,
তাদের কোনো স্বাধীনতা নাই, তাদের কোনো সম্মান নাই। আজকে সারা ভারতবর্ষ ব্যাপী একটা হাওয়া তোলা হয়েছে, অসহিষ্ণুতা বলা হচ্ছে। কিসের অসহিষ্ণুতা আছে? আরে যদি অসহিষ্ণুতা কোথাও থাকে সে পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি। এখানকার ক্ষমতাশীল পার্টি আগেও আর এখনো বিরোধী পক্ষকে কোনো গুরুত্বই দেয় না, শুধু গুরুত্ব দেয় না, তাদের রাজনীতি করতে দেয় না, তাদের কথা বলতে দেয় না, তাদের কোনো অধিকার নেই এখানে। শুধু তাই নয়, বিরোধী পার্টি ছেড়ে দিলাম, আজকে তৃণমূলে দেখুন যেখানে মিটিং হচ্ছে, যেখানে নেতাদের মিটিং, কর্মী সভা হচ্ছে, সব জায়গায় মারপিট হচ্ছে। কার সঙ্গে? অন্য কেউ মারছে কি? না, অন্য লোকের দরকার নেই তো। টিএমসির মধ্যে এতগুলো দল আছে, তারা প্রত্যেকে নিজের অস্তিত্ব রক্ষা, অধিকার রক্ষার জন্য লড়াই করছে। মারামারি, ফাটাফাটি, গোলাগুলি চলছে। নিজের পার্টির লোককে নিজের লোক গুলি করে মারছে। রক্ষা করবে কে? বাঁচাবে কে? যারা রক্ষাকর্তা তারাই আজকে নিজেরা লড়ালড়ি করছে। এই পার্টি এই বাংলাকে কি দিতে পারে? দিদি আজকে নিজের ঘর সামলাতে ব্যস্ত, বাংলা কি করে সামলাবেন? তাই আমরা বলছি, দিদি আপনি এটা পারবেন না, এটা আমাদের হাতে ছেড়ে দিন, আমরা বাংলাকে সামলাবো। কারণ সারা ভারতবর্ষকে আমরা সামলাচ্ছি, সারা ভারতবর্ষের উন্নয়ন করছি, সারা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সারা বিশ্বের মধ্যে আজকে ভারতবর্ষের নাম, ভারতবর্ষের নেতা, নীতি, আদর্শ, তার উন্নয়ন সারা বিশ্বের কোণে কোণে আজকে একটা আশা সঞ্চার করেছে। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সারা দুনিয়ার লোক ডাকছে, আসুন একবার আমাদের দেশে। আপনি কি করছেন, কি চাইছেন, কি করে ভারতবর্ষের মধ্যে এরকম পরিবর্তন আনছেন, মানুষের মনে উৎসাহ নিয়ে আসছেন। 125 কোটি দেশের লোক, সেই প্রত্যেকটি লোকের মনের মধ্যে নতুন একটা উন্মাদনা তৈরি হয়েছে যে হ্যাঁ ভারতবর্ষ আছে, ভারতবর্ষ দাঁড়াবে, ভারতবর্ষ এগোবে, ভারতবর্ষ দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দেশ হবে। বন্ধুগণ, সেই পরম্পরাকে নিয়ে আমরা বাংলায় কাজ করছি। গত মাসে, নভেম্বর মাসে আমরা আইন অমান্য করলাম। এখানে সারা বাংলা জুড়ে প্রত্যেকটি জেলাতে হাজার হাজার কর্মী আপনারা সবাই রাস্তায় নেমেছিলেন। শুরু হলো 15 নভেম্বর, মাননীয় রাহুল দা শুরু করলেন হাওড়াতে, প্রথম শুরু হলো সাধারণভাবে। কিন্তু তারপর থেকে যেরকম উন্মাদনা দেখা গেল প্রত্যেক জেলাতে, সংখ্যা বাড়তে আরম্ভ করলো। আমাকে ফোন করছে, দাদা হাওড়ায় তো হয়ে গেছে, আমরা কি হুগলি চলে যাবো? আজ কেন? বলছি না, দারুণ লাগছে, লড়াই করতে হবে, লোক বাড়াতে হবে। পাশের জেলায় চলে যাচ্ছে নিজেরা খরচা করে গাড়ি নিয়ে। আমি অবাক হয়ে গেলাম, এই যে উন্মাদনা আমাদের কর্মীদের মধ্যে আমরা অনেকদিন দেখিনি। মাঝখানে আমরা একটু ঝিমিয়ে পড়েছিলাম, সবাই লেখালেখি করছিল আর বোধহয় বিজেপি দাঁড়াতে পারবে না। কিন্তু বন্ধুগণ, বিজেপির পায়ে জোর আছে, কোমরে জোর আছে, গায়ে জোর আছে, কারো সাহারা লাগে না, বরঞ্চ অন্য কেউ আমাদের হাত ধরে দাঁড়ায়। এটা বারবার হয়েছে। তাই পশ্চিম বাংলায় যারা বহু বছর ধরে 30-35 বছর বাংলাকে শাসন শোষণ করেছে, সেই কংগ্রেস আর সেই কমিউনিস্টরা, তারা আজকে পরস্পরের হাত ধরে দাঁড়াবার চেষ্টা করছে। আমার কমিউনিস্ট বন্ধুরা স্লোগান দিতেন, আমরা তখন স্কুলে পড়তাম, মিছিলে বলতেন, এ লড়াই বাঁচার লড়াই। আমি ভাবতাম যে কিসের বাঁচার লড়াই বাবা, ভালোই তো বেঁচে আছি আমরা। তখন বুঝতে পারিনি সেই স্লোগানটার মানে, এখন বুঝতে পারছি। এখন সিপিএম এর কাছে লড়াই বাঁচার লড়াই, অস্তিত্ব রক্ষার লড়াই। শুধু তাই না, কংগ্রেস বলছে দাদা আমাদেরও বাঁচার লড়াই। তাই সিপিএম ছুটে যাচ্ছে কংগ্রেসের কাছে। সেই স্লোগানটা মনে আছে, কংগ্রেসের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। আজকে বাঁচার জন্য সিপিএম কে সেই কংগ্রেসের কালো হাতকেই ধরতে হচ্ছে। যে অত্যাচারী সিপিএম কংগ্রেসের হাত কেটে দিয়েছে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য কর্মীদেরকে। ছেলেকে পিটিয়ে মেরেছে, বুকের রক্ত দিয়ে ভাত মাখিয়ে মাকে খাইয়েছে, সাঁই বাড়িতে বাড়ি জ্বালিয়ে দিয়েছে, গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিয়েছে। সে অত্যাচারী সিপিএম এর সঙ্গে হাত মেলাচ্ছে কংগ্রেস। কারণ কি? দুজনের বাঁচার লড়াই। নিজের পায়ে জোর নাই, আত্মবিশ্বাস নাই। তারা যারা বাংলার মানুষ তাদেরকে জায়গা দেবে না, তাদেরকে রিজেক্ট করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। তাই কিন্তু তারা আবার পরস্পরের গলা জড়িয়ে মানুষকে বোকা বানানোর জন্য আসছে। আমার বিশ্বাস বাংলার মানুষ পেছনের দিকে তাকাবে না। আর এই আজকে যে টিএমসির অত্যাচার চলছে, দিদি ছোট ছোট ভাইরা গ্রামে গঞ্জে শহরে জঙ্গলে যেভাবে উৎপাত করে রেখেছে, সে উৎপাত অত্যাচার থেকে বাঁচার জন্য মানুষ বিজেপির দিকে তাকিয়ে আছে। তাই জেলায় জেলায় যখন আমরা আইন অমান্য করেছি, আমাদের হাজার হাজার কর্মীরা ভারত মাতা কি জয় বন্দে মাতরম বলে এগিয়ে গেছেন আইন অমান্য করতে। আমরা বলেছি আমাদেরকে অ্যারেস্ট করুন, আইন অমান্য করছি। পুলিশের হিম্মত হয়নি অ্যারেস্ট করতে, পুলিশ আমাদেরকে লাঠি চালিয়েছে। মানুষ লাঠি চালিয়ে পারেনি, মাথা ফেটে গেছে, রক্ত পড়ছে, তাও বন্দে মাতরম বলে এগিয়ে যাচ্ছেন। পুলিশ কাঁদানে গ্যাস ছেড়েছে, জল কামান ছেড়েছে, রায়গঞ্জে গুলিও চালিয়েছে।
আমাদের কর্মী আহত হয়ে এখান থেকে মালদা মেডিকেল হসপিটালে নিয়ে যেতে গুলিবার করতে হয়েছে। আমাদের কেন্দ্রীয় 3 জন সম্পাদক মাননীয় রাহুল দাস, সিদ্ধার্থনাথজি এবং সুরেশ পূজারীর চোট লেগেছে, মাথা পেটেছে, ব্যান্ডেজ করতে হয়েছে, সেলাই করতে হয়েছে। 6 জন রাজ্য নেতা আহত হয়েছেন, হসপিটালে ভর্তি হতে হয়েছে, ব্যান্ডেজ করতে হয়েছে। আর 160 জন সাধারণ কর্মী আহত হয়েছেন, তার মধ্যে 60 জনকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে, ব্যান্ডেজ করতে হয়েছে, সেলাই করতে হয়েছে। 1,47,000 কর্মী কার্যকর্তা অ্যারেস্ট হয়েছেন পুলিশের হিসাবে। বলছে হ্যাঁ 10,000 লোককে আমরা অ্যারেস্ট করে ছেড়ে দিচ্ছি। 45 জনকে কেস দেওয়া হয়েছে, নন বেলেবল কেস। সেই কেস আমরা কোর্টে লড়ে তাদের জামিন করিয়েছি। আমার মনে হয় এত ব্যাপক আন্দোলন, এরকম ব্যাপক পুলিশি অত্যাচার সাধারণ মানুষ, গণতান্ত্রিক মানুষের উপরে স্বাধীনতা আন্দোলনের সময় হয়নি, যেটা বিজেপি গত 1 মাসে দেখিয়েছে। তাই বন্ধুগণ, আপনাদের মতো সাধারণ কর্মীরা যে উৎসাহ উদ্দীপনা দেখিয়েছেন, এর ফলে সারা বাংলায় একটা নতুন সাড়া জেগেছে, গ্রামে গঞ্জে শহরে। এবং যে মিডিয়াতে আমাদেরকে পেছনের পাতায় দিয়ে দেওয়া হয়েছিল, সেই মিডিয়াতে আমরা আবার ফিরে এসেছি। মিডিয়া আমাদেরকে আজকে বলতে বাধ্য হচ্ছে বিজেপির মধ্যে জান এসে গেছে। যে টেলিভিশন পর্দাতে ছোট্ট একটু ক্যাপশন দেখা হতো বা ছোট্ট একটু নিউজ দেখানো হতো 24 ঘন্টার মধ্যে, সে আজকে ব্রেকিং নিউজ হয়েছে বিজেপির প্রোগ্রাম। আর কার্যকর্তা কর্মীদের মধ্যে যে ব্যাপক উৎসাহ, ছোট ছোট প্রোগ্রাম করে তারা সফল করে দিচ্ছেন। তাই বাংলার মনের মধ্যে যে উৎসাহ এসছে, আত্মবিশ্বাস এসছে, সাধারণ বাংলার ভোটারদের মধ্যে যে আগ্রহ জেগেছে যে হ্যাঁ বিজেপি পারবে, বিজেপি পরিবর্তন আনতে পারবে। বন্ধুগণ, সেই কাজটাকে এগিয়ে যেতে হবে। বাংলার আইন শৃঙ্খলার অবস্থা, পুলিশের অবস্থা আমি ব্যাপক বলবো না। যে পুলিশ বন্ধুরা যারা আমাদের উপর লাঠি গুলি চালিয়েছেন, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, যখন বাংলাদেশ থেকে হাজার হাজার লোক ঢুকে গিয়ে এখানকার উগ্রপন্থী মৌলবাদীরা মিলে গিয়ে কালিয়াচকে থানা ভেঙেছে, আগুন লাগিয়েছে, পুলিশকে পিটিয়েছে, গুলি চালিয়েছে, পাশের পাড়া ভেঙেছে, মন্দির ভেঙেছে, বিএসএফ এর গাড়ি জ্বালিয়েছে, তখন আপনাদের বীরত্ব কোথায় ছিল? তখন কোথায় ছিল আপনার টিয়ার গ্যাস? কোথায় জল কামান? কোথায় গুলি ছিল? এগুলো কি সব বিজেপি কর্মীদের উপরে প্রয়োগ করার জন্য আছে? যদি বীরত্ব থাকে দেশের স্বার্থে, বাংলার স্বার্থে, একবার দেখান যে আমরা গুলি চালিয়েছি এই দুষ্কৃতকারী গুন্ডাদের উপরে, এই বিদেশি দুষ্কৃতকারী মৌলবাদী উগ্রপন্থীদের উপরে লাঠি চালিয়েছি। হিম্মত নাই। সেদিন ময়ূরেশ্বরে একই ঘটনা ঘটেছে, একটা ছেলে গাড়ি চাপা পড়ে গেছে, দুর্ভাগ্যজনক কথা। তার পরিণাম কি হয়েছে? সে থানা ঘেরাও করা হয়েছে, পুলিশকে পেটানো হচ্ছে, পুলিশ লুঙ্গি পরে দৌড় মেরেছে ব্যারাক ছেড়ে। আমরা কার কাছে যাব? এই সমাজে কোন উৎপাত হলে সমস্ত আমরা থানায় যাই যে একটা ন্যায় বিচার পাবো। থানার সুরক্ষা নেই। এই সরকার যখন এলো, পুলিশ বন্ধুরা ভেবেছিলেন বোধহয় আমাদের দিনটাও পাল্টেছে। তারা একটু বীরত্ব দেখিয়ে কয়েক জায়গায় একটু দাদা দিদির যারা বদমাইশ বাহিরা আছে না, তাদের ধরেছিল, থানায় ঢুকিয়েছিল। প্রথম দিদির কেন্দ্রে ভবানীপুরে শুরু হলো, কয়েকজন তুলে নিয়ে গিয়ে থানায় ঢুকিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে দিদির বাকি গুন্ডা ভাইরা এসে বলে, এত সাহস আমাদের বন্ধুদের থানায় ঢোকানো হচ্ছে, দে পেদানি। এমন পিটিয়েছে, পুলিশ ছুটে গিয়ে কে বেচারা টেবিলের তলায়, কে আলমারির পেছনে, আমরা টিভিতে বসে বাড়িতে দেখি। এই যদি হয় কি পুলিশের মনোবল থাকবে? তারপরে যে এক্সপেরিমেন্টটা করা হলো মেদিনীপুরে কাঁথিতে, সেখানে কিছু লোক উৎপাত করছিল, পুলিশ একটু সাহস করে কয়েকটাকে ধরে থানায় ঢুকিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে কয়েকশো লোক এসে থানা ঘেরাও করে, গেট দিয়ে পালাবার জায়গা নেই, পুলিশকে তাড়া করা হচ্ছে। পুলিশ পাঁচিল দিকে দৌড় মেরেছে। বন্ধুগণ, কি দেখছি আমরা? এটা যে পুলিশের ডান্ডা নিয়ে দুষ্কৃতকারীদের তাড়া করার দরকার, হাতকড়ি লাগিয়ে থানায় ঢোকানোর দরকার, জেলে দেওয়ার কথা, সেই দুষ্কৃতকারীরা আজকে পুলিশকে তাড়া করে ব্যারাক ছাড়া করে দিচ্ছে। এই দিন বাংলায় কোনদিন ছিল না। এই দুর্দিনের জন্য আমরা পরিবর্তন করিনি। আজকে গোটা বাংলাটা একটা বারুদের স্তূপের উপরে আছে। কালিয়াচকের ঘটনা আমি বললাম, আমাদের বাড়ির সামনে। আমরা তাই মালদাতে সভা করে তার প্রতিবাদ করতে চেয়েছিলাম, পুলিশ আমাদের সভা করতে দেয়নি। সভা করতে করতে আমাদের বুনিয়াদপুরে আসতে হয়েছে তার প্রতিবাদ করতে। আমাদের কেন্দ্রীয় নেতারা আসছেন তার প্রতিবাদ করার জন্য। বাংলায় 4টি সভা করছি। আজকে এখানে আপনার যে ব্যাপক সংখ্যায় এসছেন, আমার উৎসাহ দ্বিগুণ বেড়ে গেছে। আগামী 21 তারিখ মাননীয় রাজনাথজি বারাসাতের অশোকনগরে আসবেন। 25 তারিখ হাওড়াতে মাননীয় সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আসবেন, এবং 27 তারিখ শ্রীমতী স্মৃতি ইরানির নেতৃত্বে বর্ধমানেতে ব্যাপক সমাবেশ হবে দুর্গাপুরে। আমরা সারা বাংলার লোককে বুঝিয়ে দিতে চাই, বিজেপি পিছনে হটবে না, বিজেপি পিছিয়ে যাবে না, ভয় পাবে না, কোন ধান্দা স্বার্থের মধ্যে নিজেকে যুক্ত করবে না।
তারা সত্যিকারের বাংলার পরিবর্তন করবে আর বাংলা যেরকম হওয়া উচিত সেই বাংলা গড়ে তুলবে। তাই বন্ধুগণ, যে ছোট ছোট বিস্ফোরণ ঘটছিল সেই মেদিনীপুরের পিংলাতে, বর্ধমানের খাগড়াগড়ে, বীরভূমে, মুর্শিদাবাদে, নদিয়ায়, মালদায়, তার ব্যাপক রূপ আমরা দেখতে পাচ্ছি বড় বড় ঘটনার মাধ্যমে। সেখানে দেশ বিরোধী শক্তি, উগ্রপন্থী মৌলবাদী শক্তি মাথা ছাড়া শুধু দিচ্ছে না, সরকারকে ভয় দেখিয়ে দিয়ে নিজের কাজকে উদ্ধার করছে, থানার রেকর্ড পুড়িয়ে দিচ্ছে, বিএসএফ পুলিশকে আক্রমণ করছে। কিসের ভরসায় আমরা থাকবো? কার ভরসায় থাকবো? বাংলাকে কার হাতে ছেড়ে দেবো? তাই বাংলা লোককে ভাবতে হবে যে আমরা কি এইরকম জীবনযাপন চাই? মা বোনদের সুরক্ষা থাকবে না, স্কুল কলেজে পড়াশোনা হবে না, হসপিটালে চিকিৎসা হবে না, পুলিশের থানায় গেলে আমরা সুরক্ষা পাবো না। পুলিশ বলছে, দাদা কেন কেস করতে এসছেন, আপসে মিটিয়ে নিন না। গুন্ডা ডাকাতদের সঙ্গে ঝগড়া আমরা আপসে মিটিয়ে নেবো? আমার মা বোনের গায়ে হাত দেবে, টোন টিটকিরি করবে, আমরা আপসে মিটিয়ে নেবো? এই জন্য সরকার পরিবর্তন করেছিলাম। সবাই ভাবুন, বলুন বাংলার লোককে যে আমরা এই পরিবর্তন আনবো। কারণ কি, বিজেপি যেখানে রাজত্ব করে এসব ঘটনা ঘটে না। শুধু তাই নয়, দেখুন এই সরকার জবের থেকে এসছে, নিরন্তর মহিলাদের অত্যাচার চলছে। সরকারি রেকর্ড বলছে পশ্চিমবাংলা হচ্ছে ভারতবর্ষের মধ্যে সেই রাজ্য যেখানে সবচেয়ে বেশি মহিলাদের অত্যাচার হয়, ধর্ষণ হয়। সরকারি রেকর্ড বলছে। আমরা কি এটা চেয়েছিলাম একজন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী হয়েছেন বাংলায়? কমপক্ষে এটুকু আমরা আশা করেছিলাম যে মহিলাদের মান সম্মান সুরক্ষিত থাকবে। দুর্ভাগ্য আমাদের ঠিক উল্টোটা হচ্ছে। আর আমাদের মা বোনদের অপমান এতটা আমরা আশা করিনি যে ধর্ষকদের সাজা দেওয়ার চাইতে তাদেরকে পুরস্কার দেওয়া হয়। কোন মহিলা ধর্ষিতা হলে তাকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, বাড়িঘর পড়ে গেলে দেওয়া হয়, অ্যাক্সিডেন্ট হলে গাড়ি ভেঙে গেলে দেওয়া হয়, ইন্স্যুরেন্স দেওয়া হয়। মহিলাদের ইজ্জতের দাম একজন মুখ্যমন্ত্রী ঠিক করে দিচ্ছেন। কেন মহিলা ধর্ষিতা হলে কত টাকা পাবেন সেটা উনি রেট ঠিক করে দিয়েছেন। বন্ধুগণ, আমরা স্বপ্নেও ভেবেছি আমার মা বোনের ইজ্জত বিক্রি হবে কোনদিন পয়সা দিয়ে, আর একজন মহিলার হাতে। তাই আজকে বাংলার প্রত্যেকটি সন্তানকে ভাবতে হবে, বাংলা একমাত্র বাংলা যেখানে আমরা যে কোনো মহিলাকে মা বলি, নিজের মাকে বলি মা, কাকিমা, জেঠিমা, ঠাকুমা, বৌমা, নিজের মেয়েকেও মা বলি। সারা দুনিয়াতে কোথাও এত সম্মান মহিলাদের আমরা দিই না। আর দুর্ভাগ্যবশত সবচেয়ে বেশি অপমান বাংলাতে হচ্ছে মহিলাদের। এটা বাঙালিদের সহ্য করা উচিত নয়, এটা আমাদের কাপুরুষতা। এই সরকারকে তাই এখান থেকে তাড়াতে হবে এবং যা অপমান হয়েছে তার শোধে মূলে উসুল করতে হবে, তবেই এর সত্যিকারের বিচার হবে। তাই বন্ধুগণ, আমরা খালি রাজনীতি করার জন্য আসিনি, শুধু পার্টি করতে আসিনি। আমাদের রাজনীতি হচ্ছে সমাজ পরিবর্তনের রাজনীতি। আমাদের নেতারা স্লোগান দিয়েছেন, নেতা নয়, দল নয়, দেশ বড়, বিজেপির এই নীতি সম্বল করো। আমরা নেতা পরে, পার্টি না থাকলে, দেশ না থাকলে আমি কোথায় নেতাগিরি করবো? পার্টি কোথায় থাকবে যদি দেশ না থাকে? আর বাংলাদেশে আছে বিজেপি, কংগ্রেস, সিপিএম, টিএমসি? নাই, কারণ কি দেশটা আমাদের নাই। তাই সবচেয়ে বড় হচ্ছে দেশ, সে দেশের সুরক্ষা চাই। আর এই দেশের সুরক্ষা অখণ্ডতার জন্য আমাদের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নিজেকে বলিদান দিয়ে উদাহরণ তৈরি করেছেন। তাই বিজেপি খালি ভাষণ দেয় না, স্লোগান দেয় না, প্রয়োজন হলে দেশের জন্য বলিদান দেয়। আর বলিদান কতদূর? আমরা বলেছি দেশই বড়, পার্টিও বড় নয়। তাই যখন প্রয়োজন হয়েছে ইন্দিরা গান্ধীকে হারাতে জনতা পার্টি তৈরি হয়েছে, আমাদের পূর্বসূরি জনসংঘকে আমরা বিসর্জন দিয়ে দিয়েছি, জনতা পার্টিতে ঢুকে গেছি। নিজের পতাকা রাখিনি, নিজের সিম্বল রাখিনি, নিজের নাম সংবিধান পর্যন্ত বিসর্জন দিয়ে দিয়েছি। সেই ভারতীয় জনসংঘের উত্তরসূরি আজকে ভারতীয় জনতা পার্টি। সেই রক্ত আজকে বিজেপির মধ্যে বইছে। দরকার হলে দেশের জন্য আমরা বলিদান দেবো, পার্টিও শেষ করে দেবো, দেশকে রাখবো। সেই যে দেশের সম্মান রক্ষা করছে, মুখ উজ্জ্বল করেছে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবাংলায় আমাদের শেষ লড়াই হবে। আর সেই লড়াইয়ের জন্য আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়েছি। আজকে এখানে যে সভার আয়োজন হয়েছিল, সত্যি বলতে গেলে 3টি জেলা থেকে আমাদের কর্মীরা আসছেন, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। বাকি যে 6টি জেলা ওদিকে আছে, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহার, 5টি জেলা আমাদের সাংগঠনিক জেলা। সেখানকার নেতারাই শুধু এখানে টোকেন হিসাবে এসছেন। আমরা বলেছি আজকে মালদাকে নিয়ে আমরা সভা করছি, পরবর্তীকালে শিলিগুড়ি, উত্তরবাংলায় যখন সভা হবে আপনারা আপনাদের দম দেখাবেন, নিয়ে আসুন লক্ষ লক্ষ লোক। সে সুযোগ দেব মাননীয় প্রধানমন্ত্রী যখন শিলিগুড়িতে আসবেন। বন্ধুগণ, এই 3টি জেলার কর্মীরা এসে যে ব্যাপক সংখ্যায় এখানে পৌঁছেছেন, আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের উৎসাহ, আপনার উদ্দীপনা, সাহস, সবাইকে আমি স্যালুট করছি। আগামী দিনে আমরা এর চেয়ে বেশি শক্তি, সাহস দেখিয়ে বাংলার পরিবর্তনকে ত্বরান্বিত করব, এই আশা রেখে এই কয়েকটি কথা বলে শেষ করছি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম।
সবাই একবার জোরে বলুন বন্দে। আরে এখান থেকে আওয়াজ হবে, নবান্ন কাঁপবে, বন্দে ভারত মাতা কি। 2000 সালে নবান্নের পরিবর্তন, বিজেপির আগমন। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের দামাল ছেলে, কেন্দ্রীয় সম্পাদক, আপনাদের সকলের খুব কাছের মানুষ রাহুল সিনহা। রাহুলদাকে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ। মঞ্চে উপবিষ্ট ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ, ভারতীয় জনতা পার্টির রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বপ্রিয় রায়চৌধুরী, মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির রাজ্য এবং এই জেলার নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত ভারতীয় জনতা পার্টির অনুরাগীবৃন্দ, মা বোনেরা, কর্তব্যরত সাংবাদিক এবং পুলিশ কর্মচারী বন্ধুগণ, আর মিনিট দশকের মধ্যেই নিতিনজি আকাশ পথে এখানে এসে নামবেন। নামবার একটাই কারণ, পশ্চিম বাংলা এই মাটিতে দিল্লি থেকে নিতিনজি আসছেন। দিল্লি থেকে আসবার কারণ, ওখান থেকে মোদী নিয়ে আসছেন মমতাকে তাড়ানোর জন্য। তাই আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, বাংলায় মোদী আনুন, মমতাকে তাড়ান, তবেই পশ্চিম বাংলার মুক্তি, বাংলার মানুষের মুক্তি। মা মাটি মানুষের কল্যাণের কথা বলে এসেছিলেন ক্ষমতায়। এখন সবচেয়ে বেশি কাঁদছে বাংলার মায়েরা, বাংলার বোনেরা সবচেয়ে বেশি কাঁদছে। দিনের বেলায় মা তার মেয়েকে কলেজে পাঠালে চিন্তায় থাকে, মেয়ে সুস্থ দেহে ফিরবে তো। আজকে এই চিন্তা মা প্রতিনিয়ত করছে। দিদি কি বলছে? দিদি বলছে, মা চিন্তা করবেন না, আমি তো আছি। আপনার মেয়ে ধর্ষিতা হলেই 30,000 টাকা। খানিকক্ষণ বাদে বলছে 20,000 টাকা। আমি বললাম অদ্ভুত কাণ্ড, এই বলল 30 আর 1 মিনিটে হয়ে গেল 20। তৃণমূলের ভাইয়েরা বলছে, না না দিদি কথা পাল্টায়নি, কথার খেলাপও করেন না। আমি বললাম তার মানে কি দাঁড়ালো, 30 কি করে 20 হলো? তৃণমূলের ভাইয়েরা বলছে, না 30ও আছে 20ও আছে। আমি বললাম 30-20 দুরকম থাকে কি করে? ওরা বলল, ফুল হলে 30, হাফ হলে 20। এই যে রাজ্যের মায়ের প্রতি রাজ্যের মমতার মমত্ব, এ মমত্ব নিয়ে মায়ের দুঃখ ঘোচাবেন? মায়ের দুঃখ দিদি বুঝবে কি করে? মা হলে তবে মায়ের দুঃখ বোঝা যায়। আজ দুর্ভাগ্য পশ্চিম বাংলা, মাটি কাঁদছে, কারণ কৃষকের জল মাটিতে পড়ছে, চোখের জল। ফসলের দাম নেই, আলু মাঠের থেকে তুলে মাঠেই মিলিয়ে দেওয়া হচ্ছে। কৃষক ধানের দাম পাচ্ছে না, যোদ্ধার মজুদ্দারের ঘর মজুত হচ্ছে, আর তৃণমূলী তোলাবাজেরা সেই ক্রন্দনরত চাষির কাছ থেকে তোলা তুলছে। এই বাংলা চেয়েছিলাম আমরা,
তাই আজ আপনাদের চিন্তা করতে হবে। আজ এই ময়দানে যে ভিড় তা প্রমাণ করে দিচ্ছে যে এই বুনিয়াদপুরের মাটিতে, ভারতীয় জনতা পার্টির মাটিতে এই বৃক্ষের বুনিয়াদ হলো যা সারা পশ্চিম বাংলা থেকে মমতাকে ছাড়া করবে। কি চলছে আজ সারা বাংলায়? 10 লক্ষ বেকারকে চাকরি দেওয়ার কথা বলেছিলেন। সাংবাদিক বন্ধুরা বসে আছে, জিজ্ঞাসা করেছে, দিদি ভাই 10 লক্ষ বেকারের মধ্যে বছরে ক লক্ষ বেকারের চাকরি হলো? কিছুকে তো রাস্তায় দাঁড় করিয়েছে সিভিক পুলিশ হিসাবে, 1 লক্ষকে দাঁড় করিয়েছিল, 1 লক্ষের ছুটি হয়ে গেছে, বলছে প্রতি বছর 1 লক্ষ করে আসবে আর 1 লক্ষ করে যাবে। অর্থাৎ এই হচ্ছে আজকে সরকারের নমুনা। আজ যখন সাংবাদিকরা চিন্তা বলল বেকার ভাইদের কি হবে, দিদি তখন বর্ধমানের মাটিতে দাঁড়িয়ে বক্তব্য রাখলেন, হে আমার বেকার ভাইয়েরা, আপনারা তো চাকরি চাকরি করেন কেন? আপনারা তেলে ভাজতে পারেন না? বেগুনি ভাজুন, ফুলরি ভাজুন, পেঁয়াজি ভাজুন, দিদির মাথাকে ভেজে দিন। আজ অবস্থা এটা। পশ্চিম বাংলার রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলায় শিল্পকে লাটে তুলে তেলে ভাজা শিল্প বাংলাতে চালাতে চায়। এই বেকারের কর্মসংস্থান করবে। রেলমন্ত্রী যখন ছিলেন তো ইন্ডিয়ার রেলমন্ত্রী কত প্রতিশ্রুতি দিয়েছিলেন কংগ্রেসের রেলমন্ত্রী হিসাবে। বাড়ি বাড়ি মনে হচ্ছে সব দক্ষিণ দিনাজপুরে রেল পৌঁছে যাবে। বালুরঘাটে যে রেল লাইন চালু আর রেল চলছে তা বিজেপি সরকারের দান, মমতা ব্যানার্জির দান নয়। 34 বছরে সিপিএম এর অপশাসন বাংলা থেকে চলে গিয়েছে। মানুষ আশার আলো দেখতে পেয়েছিল তৃণমূল কংগ্রেসে, সমর্থন করেছিলেন মমতা ব্যানার্জিকে। আজ এক কথায় যদি বলতে হয়, সিপিএম গিয়ে বকলমে সিপিএম শাসন চলছে। একটাও গুন্ডা সিপিএম আছে? আপনার এলাকায় আপনি নাম করে দেখুন, যতগুলো সিপিএম এর গুন্ডা ছিল রাতারাতি দিদির খাতায় নাম লিখিয়ে দিয়েছে। সব রাস্তায় দিদির ভাই তোলাবাজি করতে নেমে পড়েছে। যে রাজ্যে তোলাবাজি শিল্প ছাড়া অন্য কোনো কাজ নেই, সেখানে শিল্প হতে পারে না, সেখানে বেকারের কর্মসংস্থান হতে পারে না। ইনফোসিস এসেছিল, কি চিৎকার তৃণমূলী মন্ত্রী, ইনফোসিস এসছে, লক্ষ লক্ষ বেকারের চাকরি হবে। যাওয়ার সময় ইনফোসিসের কর্ণধার বলে গিয়েছে, আর যেখানেই পয়সা লাগাই এই মহিলার ঘরে পয়সা লাগাবো না, পুরোটাই জলে যাবে। এ যদি পশ্চিমবঙ্গের আজকে অবস্থা হয়, কে শিল্প করবে? কোথায় ভবিষ্যৎ আপনার? আপনার আগামী প্রজন্ম, আপনার সন্তানের ভবিষ্যৎ কোথায়? এই প্রশ্ন আজ আপনি ভাবুন। কোথায় এনে দাঁড় করিয়েছেন পশ্চিম বাংলাকে? তাই 5 বছর হয়ে গেছে, আর নয়, এবার ছুটি দিন। যান দিদি ভাই কালীঘাটে, কালীঘাটের মায়ের তপস্যা করুন। আপনার দ্বারা রাজ্যের মুখ্যমন্ত্রিত্ব হবে না, আপনার দ্বারা কোনো কিছু সম্ভব নয়। এক তো সন্ত্রাস রাজ কায়েম করেছেন, যে সন্ত্রাসের হাত থেকে পুলিশও মুক্ত নয়। খোদ কলকাতায় মুখ্যমন্ত্রীর ঘর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে আলিপুর পুলিশ স্টেশন। হঠাৎ খবর এলো পুলিশ নেই, থানার পুলিশ গায়েব। গেল কোথায় থানার পুলিশেরা? কলকাতার কয়েকজন সাংবাদিক ফটোগ্রাফার দেখতে পাচ্ছি আমি, এরা গিয়ে তখন পুলিশ খুঁজছে, ক্যামেরা দিয়ে পুলিশ খুঁজছে, কোথায় পুলিশ?
পুলিশকে খুঁজে পাচ্ছে না। তারপরে এক ক্যামেরাম্যান সে আবিষ্কার করলো গায়েব হয়নি, আছে আছে, কোথায় আছে? টেবিলের তলায় লুকিয়ে আছে। আলমারির আড়ালে ফাইল দিয়ে মুখ ঢেকে লুকিয়ে আছে। প্রত্যেক সপ্তাহে একটা পুলিশ পেটানোর ঘটনা ঘটে। আমরা বলেছিলাম যদি বাংলাকে বাঁচাতে হয়, বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা দরকার। আইনের শাসন বিনা বাংলার উন্নতি সম্ভব নয়। শিল্প আসবে না, কৃষির জাগরণ হবে না, স্বাস্থ্যের বিকাশ হবে না, শিক্ষার উন্নতি হবে না। আজ শিল্পবিহীন, শিক্ষাবিহীন, স্বাস্থ্যবিহীন, কৃষিবিহীন রাজ্য পশ্চিম বাংলা সারা দেশের কাছে হাস্যাস্পদ অবস্থায়। একদিন মনে করুন, আজ বাংলা যা ভাববে কাল সারা ভারত তা ভাববে। আজ কোথায় এসে আমরা দাঁড়িয়েছি? আজ আমরা যা ভাববো সারা ভারত তো ছেড়ে দিন, 10 দিন আগে বিহার ভাবে, আমরা ভাবতে পারি না। লালুর রাজ্য ভাবে, আমরা ভাবতে পারি না। অর্থাৎ লালুর চেয়েও খারাপ অবস্থা। মানুষকে কোথায় নিয়েছে? কিছুদিন আগে যাচ্ছিলাম নদিয়া জেলায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, গাড়ি খারাপ, উঠে পড়লাম বাসে। বাসে ওঠার পর দেখলাম এক ভদ্রলোক তার পাঁঠাকে সঙ্গে করে নিয়ে বাসে উঠেছে। পাঁঠা চলছে, আমরা চলছি, পাঁঠা দুলছে, আমরা দুলছি। হঠাৎ কি করলো সেই ভদ্রলোকের পাঁঠা একজনের গায়ে পেচ্ছাপ করে দিল। আর সঙ্গে সঙ্গে কন্ডাক্টরের দিকে সবাই চিৎকার করে উঠল। কন্ডাক্টর বলল, চিৎকার করবেন না, আপনার ভাড়া 5 টাকা, পাঠার ভাড়া 10 টাকা। অতএব এই রাজ্যে আজ মানুষের চেয়ে পাঠার দাম বেশি, ছাগল মুরগির দাম বেশি। তার জন্য দিলীপ দাজে বললে মানুষের ডায়ালাইসিসের জায়গা নেই, আজ কুকুরের ডায়ালাইসিস হচ্ছে। অর্থাৎ মা মাটি মানুষের সরকার নয়, মা মাটি কুকুরের সরকার আজ পশ্চিম বাংলায় সরকার বানিয়েছে। ভাবতে পারেন আপনি? এক তো মস্তান রাজ কায়েম হয়েছে, কিন্তু কালিয়াচকে যে ঘটনা ঘটল, খাগড়াগড়ে যে বোমা বিস্ফোরণ হলো, সমস্ত বিদেশি উগ্রপন্থীদের ষড়যন্ত্র। কি হলো কালিয়াচকে? 1 ডিসেম্বর, 1 মাস আগে কোন একজন নেতা মুসলিম নবীদের সম্পর্কে কিছু একটা মন্তব্য করেছিলেন। কোথায় করেছিলেন? বাংলায় নয়, উত্তর প্রদেশে মন্তব্য করেছিলেন। 1 মাস আগে 1 ডিসেম্বর, আর কালিয়াচকে 1 মাস 2 দিন বাদে 3রা জানুয়ারি হাজার হাজার মানুষ সমাবেত হলেন। 2.5 লক্ষ মানুষ কালিয়াচকের সমাবেত হয়ে থানা লুটপাট, ভাঙচুর, মন্দির লুটপাট, চারিদিকে অত্যাচারের পর অত্যাচার। কেন থানা জানালো হলো? থানায় সমস্ত গরু পাচারের রেকর্ড আছে, কারা পাচার করে তার রেকর্ড আছে, জাল নোট কারা বানায় তার রেকর্ড আছে, কারা উগ্রপন্থীদের অস্ত্র সরবরাহ করে তার রেকর্ড আছে। তাকে জ্বালিয়ে দেওয়ার জন্য ধর্মের ছদ্মবেশে এক উগ্রপন্থী রাষ্ট্রদ্রোহী কাজ হয়ে গেল। সব পার্টি চুপ। বুদ্ধিজীবীরা কোথায়? যারা সহিষ্ণুতা অসহিষ্ণুতা নিয়ে এত কথা বলেছিলেন, সব বুদ্ধিজীবী এখন মুখে ঘোমটা টেনে বসে আছে। কারো মুখে কোনো রা নেই, কোন বুদ্ধিজীবী কোনো কথা বলে না। কোথায় গেল সিপিএম এর বিপ্লব? কালিয়াচক নিয়ে একটা শব্দ কেন করছেন না? ভাসুরের গন্ডগোল, তাই নাম বলা যাবে না।
তাই সিপিএম চুপ, কংগ্রেস চুপ, ওরা অন্য কাজে ব্যস্ত। অর্ধমৃত সিপিএম আর মৃত কংগ্রেস একজন আরেকজনকে জড়িয়ে ধরে বাঁচতে চাইছে। মরার মরার বাঁচার লড়াই, মরার বাঁচতে পারে না। বাঁচবে বিজেপি, বাঁচবে পশ্চিম বাংলায়, ভারতবর্ষে বিজেপি। আজ কালিয়াচকের ঘটনায় বিজেপিকে নামতে হয়েছে। আমরা রাষ্ট্রপতির কাছে গিয়েছি, তার আগে রাজ্যপালের কাছে গিয়েছি, জায়গায় জায়গায় আমরা প্রতিবাদ ধ্বনিত করছি। সহজে কালিয়াচকের বিষয় ছেড়ে দেব না। এ শুধুমাত্র কোন ধর্ম লড়াই নয়, এ ধর্মের আড়ালে রাষ্ট্রদ্রোহিতার বিরুদ্ধে লড়াই, ধর্মের আড়ালে রাষ্ট্রের বিরুদ্ধে আচরণ করা হয়েছে। আর রাজ্যে যতগুলো বোম শিল্প চলছে, রাজ্যে যত উগ্রপন্থী কার্যকলাপ হচ্ছে, রাজ্যে যত জাল নোটের কারবার হচ্ছে, সব জায়গায় আপনি দেখবেন, সব জায়গায় মমতা। মমতা ছাড়া কোনো কিচ্ছু নেই। খাগড়াগড়ে বোমবাস্ট, সেখানেও মমতা। বোমবাস্টের জন্য মাদ্রাসায় ট্রেনিং কাণ্ড, সেখানেও মমতা। চলে যান সোজা কালিয়াচক, সেখানেও মমতা। উগ্রপন্থী প্রত্যেকটি কাণ্ড কারবার, সেখানেও মমতা। আপনি দেখবেন জামায়াত ইসলামী, সেখানেও মমতা। শিবির, সেখানেও মমতা। শেষে আইএস, সেখানেও মমতা। মমতাময় হয়ে রয়েছে আজ উগ্রপন্থী। কালিয়াচকের বুকে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠবে, আমার ভারত মার বুকের ওপর দাঁড়িয়ে হিম্মত দেখাবে কেউ, পাকিস্তান জিন্দাবাদের স্লোগান তুলবে, তাকে আমরা সহ্য করব। ভারতীয় জনতা পার্টি বেঁচে থাকতে কান খুলে শুনে রাখুন মমতা ব্যানার্জি, ভারতীয় জনতা পার্টি বেঁচে থাকতে এ রাষ্ট্রকে ভাগ হতে দেব না, বাংলাকে বাংলাদেশ বানাতে দেব না, বাংলাকে পাকিস্তান বানাতে দেব না। একদম পরিষ্কার করে বলতে চাই, কালিয়াচকের মাটিতে পাকিস্তানের জিন্দাবাদ ধ্বনি উঠেছে। আমি পরিষ্কার করে বলতে চাই, যাদের পাকিস্তানকে ভালো লাগে সোজা পেরিয়ে চলে যান পাকিস্তানে। এখানে থাকার যোগ্য আপনারা নন। যদি ভদ্র ভাষায় না যাবেন, পিছনে লাথি মেরে এখান থেকে তাড়িয়ে পাকিস্তান পাঠাবো। কারণ ভারতবর্ষ, ভারত মাতা ভারতের সন্তানদের জন্য, ভারত মাতার প্রত্যেকটি সন্তানের জন্য ভারতবর্ষ। পাকিস্তানের গোলামের জন্য ভারতবর্ষ নয়। ভারত মাতার শস্য খাবো, ভারত মাতার জল হওয়ায় বড় হব, ভারতের মাটিতে পা রাখবো। আর এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে পাকিস্তান জিন্দাবাদ, ভারতবর্ষ মুর্দাবাদ স্লোগান লাগাবো। এই জিনিস চলতে দেব না আজ মোদী শাসন। তাই কান খুলে শুনে রাখুন ভারত বিরোধী লোকেরা, ভারতবর্ষে কাঠের পুতুল মনমোহন সিং এর শাসন চলছে না। ভারতবর্ষে কংগ্রেসি শাসন চলছে না। ভারত মাতার সুযোগ্য সন্তান নরেন্দ্র মোদীর শাসন চলছে। নরেন্দ্র মোদী আগে কথা থাকতো, কংগ্রেস আমলে এরকম কথা থাকতো সেনাবাহিনীর ওপর, বিএসএফ এর ওপর, ওদিক থেকে গুলি আসলেও গুলি চালাবে না, মারা গেলে মরে যাও গুলিতে, পাল্টা গুলি চালানো যাবে না। কেন? এদেশের সৈন্যের মাথা কেটে নিয়ে যাচ্ছে, টাটা মুন্ডু ফেরত দিচ্ছে ভারতে, আমরা তার বদলে পাকিস্তানিকে বিরিয়ানি দিচ্ছি। বিরিয়ানি খাও, সৈন্যের মাথা দাও। নরেন্দ্র মোদী পরিষ্কার বলেছে, একটা গুলির বদলে 20টা গুলি ছাড়তে হবে।
একটা জওয়ান বললে 50টা পাকিস্তানিকে মারতে হবে। দেখেননি আপনি অটল বিহারী বাজপেয়ী সরকারকে? দেখেননি? কারগিলে শুধুমাত্র ঘাঁটি গানার খবর পাওয়া গিয়েছিল। বাজপেয়ী শুধু ভারতের জওয়ানদের থেকে বলেছিল, হে ভারতের বীর জওয়ান, তোমার মায়ের বুকের উপর দাঁড়িয়ে রয়েছে পাকিস্তানের সৈন্য, বিদেশি শত্রু, যাও মাকে মুক্ত করো। আমার ভারতের বীর জওয়ান কারগিলের মাটিতে 18,000 বরফের প্রান্তের উপর দাঁড়িয়ে আমার ভারত তোমার জন্য লড়েছে, দেশকে মুক্ত করেছে, পাকিস্তান শত্রুকে তাড়িয়েছে। আমার দেশের বীর সৈন্যরা তারা পাকিস্তান গুলি ছুড়লে চুরি পড়ে থাকবে, এই রাজনীতি কংগ্রেসীরা শেখাতে পারে, এই রাজনীতি বিজেপি শেখাবে না। কারণ আমাদের কাছে দেশ আগে, পার্টি লাস্ট, নেশন ফার্স্ট। অতএব সেই কারণে আমি আপনাদের বলতে চাই, আজ সারা পশ্চিম বাংলায় উগ্রপন্থী ছেয়ে গিয়েছে। 2 জায়গায় পরপর বোমবাস্ট হলো। এক একটা বোমবাস্টের সাথে আপনি দেখবেন কানেকশন। একটা জায়গাতে আপনি বলুন তৃণমূল কংগ্রেস নেতা ছাড়া কেউ আছে? কালিয়াচকের যে গুন্ডামি, তাতে তৃণমূল কংগ্রেস ছাড়া কেউ আছে? কেউ নেই। সেই কারণে আমি আপনাদের পরিষ্কার বলতে চাই, সন্ত্রাসবাদীদের মদতদানকারী, রাষ্ট্রদ্রোহিতায় মদতদানকারী মমতা ব্যানার্জি, রাষ্ট্রদ্রোহিতার অপরাধে ওকেই গ্রেপ্তার করা উচিত, ওকেই আগে গ্রেপ্তার করা উচিত। গ্রেপ্তার অবশ্য হবে, আজকার কালক হবেই হবে। সারদার হিসাবটা এখনো বাকি আছে, সারদার হিসাব বাকি আছে। সারদাটা না বললেই কালকে সাংবাদিকরা লিখতে শুরু করবে, রাহুল সিনহা সব বলল, সারদাটা পাশ কেটে এড়িয়ে গেল। সেই জন্য সাংবাদিক বন্ধু আপনাদের বলতে চাই, বিজেপিতে কোনো পাশ কাটাকাটি নেই, যা আছে সোজাসুজি লড়াই। যেমন আজ তৃণমূল বিজেপির সোজাসুজি, এর মধ্যে অন্য কোনো কিছু নেই। আর সিপিএম কে ধরে তৃণমূল বাঁচতে চাইছে, মৃত সিপিএম কে জাগানোর চেষ্টা চলছে, কোরামিন দিয়ে জাগানোর চেষ্টা চলছে, যে বিরোধী ভোট যাতে সিপিএম দখল করতে পারে তার লড়াই চলছে। তার জন্য সুকৌশলে কিছু পত্রকার বন্ধুরাও কাজ করছে। কিন্তু আমি আপনাদের পরিষ্কার বলে দিয়ে যেতে চাই, ও যতই কায়দা কানুন আপনারা করুন, তৃণমূল কংগ্রেস যতই জোট বাঁধুক, খোলা জোট আর আন্ডারগ্রাউন্ড জোট, কোন জোটকে বিজেপি ভয় পায় না। কারণ বিজেপি একটাই জোট বানিয়েছে, সেটা জোট হচ্ছে মানুষের জোট, জনগণের জোট। জনগণের জোট যেখানে, সেখানে অন্য কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজ সেই কারণে সারা পশ্চিম বাংলায় ছাত্র যুবক থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, বাংলার মা বোনেরা থেকে শুরু করে সমাজের সর্বস্তরে মানুষ আজ বুঝতে পারছে ভুল হয়েছে। সিপিএম কে তাড়িয়ে তৃণমূলকে আনা ভুল হয়েছে, কিন্তু তখন উপায় ছিল না। সেই কারণে তারা সিপিএম কে তাড়িয়ে তৃণমূলকে এনেছে। আমি আজ আপনাদের পরিষ্কার ভাবে বলতে চাই, কংগ্রেসের পরীক্ষা শেষ, রেজাল্ট বড় একটা জিরো গোল্লা। সিপিএম এর 34 বছরের জমানা শেষ, বড় এক রসগোল্লা। তৃণমূল কংগ্রেস আপনার বাড়া ভাতে ছাই দিয়ে দিয়েছে। অতএব এই তৃণমূল কংগ্রেস সরকারকে বাংলা থেকে বিদায় করতে হবে, নিশ্চিহ্ন করে দিতে হবে। তাই আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, ও ঘাস ফুল মারিয়ে ঘাসেই ওখানে দমন করে দিতে হবে, ও ফুল আর জাগতে পারবে না। এ কথা বললে আপনারা অনেকে আমাকে বলবেন, সবই তো বুঝলাম রাহুল বাবু, কিন্তু ভোটটা দেব কি করে?
যা ভোট দেখলাম, মিউনিসিপ্যালিটির ভোট, কর্পোরেশনের ভোট, সে ভোটে কি দেখলাম? এতে সব দিদির ভাইরা ভোট দেয়। আমাকে এক ভদ্রলোক ডেকে বলছিলেন, রাহুল ভাই আপনি একটা স্টেটমেন্ট করুন যে আমাদের লড়ার দরকার নেই, এত ভাইদের কষ্ট করার দরকার নেই, বন্দুক পিস্তল নিয়ে রিহার্সাল দেওয়ার দরকার নেই, সব ভোট মমতা দিয়ে দিক, মমতা দেবীর জয় জয়কার। আমি বললাম আমরা দিলেও নিয়েছে, না দিলেও নিয়েছে, ভোট তো নিয়ে গেছে। ওই নির্বাচনটা ছিল রাজ্য নির্বাচন কমিশনের নির্বাচন। আপনারা দেখেছেন রাজ্যের নির্বাচন কমিশন, তাকে দিয়ে আমরা ভোট বন্ধ করিয়েছিলাম। সেই ভোটকে গায়ের জোরে জোর করে চালু করবার জন্য সুশান্ত উপাধ্যায়কে গায়ের ওপর হাত দিয়ে অপমান করে তাকে পদত্যাগ করাতে বাধ্য করেছে। সুশান্ত উপাধ্যায় পদত্যাগ করেছে, আরেক স্তাবক চলে এসছে, তিনি ভোট করিয়ে দিয়ে লুট করিয়ে দিয়েছে। দিদি এবার বাঁচাবে কে? এবার তো আপনার খাকি পোশাকের পুলিশ বুথের 200 গজের মধ্যে ঢুকতে পারবে না। এবার তো সেন্ট্রাল ফোর্স আসবে, মোড়ে মোড়ে দাঁড়াবে। মিউনিসিপ্যালিটি নির্বাচনের সময় কল কবজা করে সেন্ট্রাল ফোর্স ঢুকতে দেননি। আমি ওই সময় বলেছিলাম সেন্ট্রাল ফোর্স এনে ছাড়ব। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হোম ডিপার্টমেন্ট চিঠি লিখে দিয়েছিল আমরা ফোর্স দিতে পারছি না। আমি তখনও বলেছি আনবই আনবো। সাংবাদিকরা, অন্য লোকেরা ভাবতে শুরু করেছে রাহুল সিনহা পাগল হয়ে গেছে, সরকারি নির্দেশ এসে গেছে, ফোর্স আসছে না। আরে তখন বলছে ফোর্স আসবে। 40 কোম্পানি ফোর্স এসেছিল, কিন্তু তার ডিপ্লয়মেন্টের দায়িত্ব ছিল রাজ্য নির্বাচন কমিশনের, তারা ডিপ্লয় করেনি। কিন্তু আজ নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে বুথের 200 গজের মধ্যে পুলিশ ঢুকতে পারবে না, ঢুকবে একমাত্র সেন্ট্রাল ফোর্স, তারা দাঁড়াবে ওখানে। দেখবো দিদির ভাইয়েদের কত ক্ষমতা। ভোটটা আসতে দিন, এপ্রিল মাসে দেখবো দিদির ভাইয়েদের ভোট লুট করবার কত বড় ক্ষমতা। ভোট হবে, আপনার রায় ভোট হবে, আপনার রায়কে কেউ দখল করতে পারবে না। সেই কারণে আপনি নিশ্চিন্ত থাকুন, শুধু মন বানান, আর তৃণমূল নয়, পরিষ্কার তৃণমূল মুক্ত বাংলা করব, বিজেপি যুক্ত বাংলা করব, এটাই একমাত্র শপথ। এই শপথ আপনি নিন। পরিবর্তনের ডাক দিয়ে ক্ষমতা এসেছিল, মানুষ পরিবর্তনের ধাক্কা হারে হারে টের পাচ্ছে, তাই আর পরিবর্তন নয়। এবার পরিষ্কার করে আমি আপনাদের বলতে চাই, এবার হবে প্রকৃত পরিবর্তন। কেন্দ্রে মোদী, এখানেও মোদী, গোটা ভারতবর্ষ হবে মোদীময়। তবেই বাংলার উন্নতি হবে, তবেই বাংলার শিল্প জাগবে, তবেই বেকার যুবকের ভবিষ্যৎ তৈরি হবে। একটা গ্রামের আপনি নাম বলুন পশ্চিম বাংলা, যে গ্রাম থেকে কোন ছেলে দিল্লির রাস্তায় ঘুরছে না, বম্বের রাস্তায় ঘুরছে না, তামিলনাড়ুর রাস্তায় ঘুরছে না। কেন আমার গ্রামের ভাইয়েরা নিজের মায়ের জমি ছেড়ে, নিজের রাজ্য ছেড়ে, পরিবার ছেড়ে আজ আরবে যাচ্ছে, প্রতারিত হচ্ছে? ওখান থেকে আমাকে ফোন করছে যে রাহুল নবাধার এ পর্যন্ত 450 লোককে ওখান থেকে বিদেশ থেকে ফেরত আনা হয়েছে। হরিয়ানা চলে যাচ্ছে, দিল্লি চলে যাচ্ছে, বোম্বে চলে যাচ্ছে, মাদ্রাজ চলে যাচ্ছে, বাঙ্গালোর চলে যাচ্ছে। কিসের জন্য? দুমুঠো ভাতের জন্য। একদিন সমস্ত লোক বলতো বাংলার ভান্ডার এত ভর্তি আছে, বাংলার ভান্ডার কখনো শেষ হয় না, খাদ্য চাই,
চলে যাও বাংলা মার কাছে। চাকরি চাই, চলে যাও বাংলা মার কাছে। শান্তি চাই, চলে যাও বাংলা। আর আজ আমার আপনার ঘরের ছেলেরা দুমুঠো ভাতের জন্য আজ দরে দরে ভিক্ষাবৃত্তি করে ঘুরে বেড়াচ্ছে। এর চেয়ে বড় বাংলার অপমান, এর চেয়ে বড় বাংলার মানুষের অপমান আর কিছু হতে পারে না। একদিন আমরা খাওয়াতাম সারা দেশকে, আজ সারা দেশ আমাদের বেকার ভাইদের খাওয়ানোর ব্যবস্থা করছে। সেই কারণে আপনাদের বলতে চাই, এবার ভারত জাগবে। যে ভারত সারা বিশ্বের কাছে হাস্যাস্পদ হয়ে গিয়েছিল, আজ সে ভারত জাগবে। স্বামী বিবেকানন্দের সেই ঐতিহাসিক বাণী আমার মনে পড়ছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি আগামী দিন ভারত বিশ্বের জগৎ গুরুর আসনে বসে বিশ্বকে চালাবে, বিশ্বকে মুক্তির পথ দেখাবে। স্বামী বিবেকানন্দ দেখলেন আমি ভবিষ্যৎবাণী তো করে ফেলেছি, কিন্তু আমার ভবিষ্যৎবাণী তো ফলবে না। এ দাড়িওয়ালা টুপিওয়ালা মনমোহন যতদিন থাকবে, আমার ভবিষ্যৎবাণী ফলবার কোনো কারণ নেই। সেই কারণে স্বামী বিবেকানন্দ তিনি চিন্তা করলেন, আমাকেই নামতে হবে ভারতে, আমাকেই আবার ধরতে হবে ভারতের উত্থানের ঝান্ডা। তাই সেদিনের নরেন্দ্র আজ গুজরাটে নরেন্দ্র রূপে জন্মগ্রহণ করে আজ ভারতকে উত্থানের মান দেখাচ্ছে। বিশ্বকে চালাচ্ছে কিনা দেখুন। হ্যালো হ্যালো উপস্থিত ভারতীয় জনতা পার্টির কর্মী এবং অনুরাগী বৃন্দদের বলছি, দয়া করে আপনারা বসে যাবেন। কেন্দ্রীয় মন্ত্রী সড়ক পরিবহন মাননীয় মন্ত্রী শ্রী নীতিনজি আমাদের ঢুকে গেছেন। আমি সকলকে বলছি আপনারা বসে যান। হেলিকপ্টার আস্তে আস্তে নামবে। আমি সকলের উদ্দেশ্যে বলছি, একসাথে বলবেন, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। नितिन जी सुस्वागतम, नितिन जी सुस्वागतम, नितिन जी अभिनंदन। भारतीय जनता पार्टी जिंदाबाद, भारतीय जनता पार्टी जिंदाबाद। नितिन जी सुस्वागतम, नितिन जी सुस्वागतम। बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। भारत माता की, भारत माता की, भारत माता की। नितिन जी सुस्वागतम, नितिन जी सुस्वागतम, नितिन जी वेलकम, नितिन
नितिन जी वेलकम, 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 वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, भारत माता की, भारत माता की, भारत माता की। नितिन जी सुस्वागतम, 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 नितिन जी सुस्वागतम। भारतीय जनता पार्टी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। नितिन जी सुस्वागतम, नितिन जी सुस्वागतम, नितिन जी सुस्वागतम। भारत माता की, भारत माता की, भारत माता की। बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। नितिन जी सुस्वागतम, नितिन जी सुस्वागतम, नितिन जी वेलकम, 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 नितिन जी सुस्वागतम, नितिन जी सुस्वागतम। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। भारत माता की, भारत माता की, भारत माता की। नितिन जी सुस्वागतम, नितिन जी सुस्वागतम, नितिन जी सुस्वागतम, नितिन जी वेलकम, नितिन जी वेलकम। সবাই একসাথে বলুন নিতিন জি ওয়েলকাম, সবাই একসাথে বলুন নিতিন জি ওয়েলকাম, ওয়েলকাম নিতিন জি, নিতিন জি ওয়েলকাম, নিতিন জি সুস্বাগতম, নিতিন জি সুস্বাগতম। হ্যাপি চাপ্পি চাপ্পা, হ্যাপি চাপ্পি চাপ্পা, হ্যাপি চাপ্পি চাপ্পা। এই ভারতীয় জনতা পার্টি চাপ্পা, এই ভারতীয় জনতা পার্টি চাপ্পা, এই ভারতীয় জনতা পার্টি চাপ্পা। এই সবাই একসাথে বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বিজেপি চাপ্পা, এই বিজেপি চাপ্পা, এই বিজেপি চাপ্পা। এই নিতিন জি সুস্বাগতম, নিতিন জি সুস্বাগতম, নিতিন জি সুস্বাগতম। ধন্যবাদ। কর্মী অনুরাগী বন্ধুগণ, আপনারা যে যার সিটে বসে পড়ুন, আপনারা যেখানে ছিলেন বসে পড়ুন। আমাদের চতুর্দিক থেকে প্রচুর সমাগমে তারা হাজির হয়েছেন, তারা পেছন থেকে যেন দেখতে পারেন। আমি আবার এই মঞ্চ আমি রাহুলদার হাতে তুলে দিচ্ছি, রাহুলদা বলবেন। नितिन जी वेलकम, नितिन जी सुस्वागतम, नितिन जी सुस्वागतम, नितिन जी स्वागतम, नितिन जी सुस्वागतम, नितिन जी सुस्वागतम। সবাই একসাথে বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত
नितिन जी सुस्वागतम. नितिन जी वेलकम. नितिन जी वेलकम. नितिन जी वेलकम. बीजेपी जिंदाबाद. बीजेपी जिंदाबाद. नितिन जी सुस्वागतम. 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 नितिन जी वेलकम. नितिन जी वेलकम. नितिन जी वेलकम. नितिन जी वेलकम. नितिन जी सुस्वागतम. ধন্যবাদ বন্ধুগণ, আপনারা যে যার সিটে বসে পড়ুন. হ্যাঁ, আপনারা বসে পড়ুন। এ বাবু, বাজনা। এই বাবু, এই বাজনা। খুব সুন্দর নাচ আমাদের নাচলেন আমাদের সাঁওতালি বন্ধুরা। তার জন্য ওদের জন্য একটা জোরে তালি আপনারা দিন। তো সেই কারণে আমি আর 2 লাইনে আমার বক্তব্য শেষ করব, কারণ নিতিনজি পৌঁছে গেছেন। তো 2 লাইনে আমি আমার বক্তব্য শেষ করব। যে কথা আমি বলছিলাম, সেই কারণে বিবেকানন্দ, তৎকালীন নরেন্দ্র, তিনি বুঝতে পেরেছেন যে আমার ভবিষ্যৎবাণী বৃথা যাবে। সেই কারণে বিবেকানন্দ নরেন্দ্র আজ গুজরাটের মাটিতে নরেন্দ্র রূপে আত্মপ্রকাশ করেছে। শুধু ভারতকে নয়, সারা বিশ্বকে আমরা পথ দেখাবো, সারা বিশ্বকে পথ দেখাবো। সেই কারণে আমি আমার বক্তব্যকে শেষ করবার আগে এক লাইন শুধু হিন্দিতে আমি বলতে চাই, नितिन जी के जनानोर जन्नो। जो मैं नितिन जी मैं यही बोल रहा था, दिल्ली से नितिन गडकरी जी ये संदेश लेके आया, जो बंगाल से, बंगाल में मोदी लाओ ममता भगाओ, मोदी लाओ ममता भगाओ, एक ही नारा आज पूरा बंगाल में गुंजेगा। সেই কারণে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে নমস্কার জানিয়ে আগামী নিতিনজি, কৈলাসজি, সিদ্ধার্থজি এনাদের বক্তব্য শোনবার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। এবারে নিতিনজিকে বরণ করে নিচ্ছে এই জেলার পক্ষ থেকে নিতিনজি, কৈলাসজি, সিদ্ধার্থজি, রাহুলদা এবং দিলীপ দা সবাইকে বরণ করে নিচ্ছে এই জেলার পক্ষ থেকে জেলার নেতৃত্ব। নিতিনজি সুস্বাগতম। নিতিনজি ওয়েলকাম। নিতিনজি ওয়েলকাম। নিতিনজি ওয়েলকাম। নিতিনজি সুস্বাগতম। নিতিনজি স্বাগতম। ধন্যবাদ। এবারে জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর করিডোর তারা একটা মেমোরান্ডাম আমার কাছে দিয়েছিলেন, একটা আমাদের উত্তর দিনাজপুর থেকে দিয়েছেন, আমি সেগুলো নিতিনজির হাতে তুলে দেব। আর এবারে বক্তব্য রাখবেন আমাদের সর্বভারতীয় সম্পাদক, পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক, আমাদের সবার প্রাণের মানুষ সিদ্ধার্থনাথ সিংজি। मंच पर विराजमान भारत के केंद्रीय मंत्री आदरणीय नितिन गडकरी जी, हम सबके प्रभारी कैलाश विजयवर्गीय जी, यहाँ के अध्यक्ष दिलीप घोष जी, राहुल सिन्हा जी, बालूदा,
रूपा गांगुली जी और उपस्थित सभी भाइयों और बहनों, मैं ज्यादा नहीं बोलूंगा। मैं खाली एक चीज बोलने आया हूं कि आपके साथ जो जागती होती रहती है यहां पर, जिसके लिए आपने ममता बनर्जी को मुख्यमंत्री बनाया है, वो जिस प्रकार की तुष्टीकरण और वोट बैंक की राजनीति कर रही है और यहां का प्रशासन आपके साथ अनदेखी कर रहा है। और दुर्भाग्य ये है कि जब तुष्टीकरण और वोट बैंक की राजनीति होती है और आपके साथ अत्याचार होता है, तो लोकतंत्र का चौथा स्तंभ जो होता है वो मीडिया, वो भी शांत रहता है। आपको मारते हैं, आपके साथ जुल्म करते हैं, आपके घरों को जलाते हैं। यहां पर अफीम और गांजे की खेती होती है। आप आवाज उठाओगे तो आपकी आवाज दबा देंगे। और ऐसा नहीं, एक वोट बैंक है, वो जितनी भी आवाज उठाएंगे, वो जो भी करेंगे, चाहे वो फेक करेंसी का धंधा करेंगे या ड्रग का माफिया का चलाएंगे, उनके साथ कुछ नहीं करते, क्योंकि वो ममता जी का वोट बैंक है। और यही वोट बैंक है जो सीपीआईएम का भी है। और इसीलिए कालियाचक में जब हुआ तो पूछो वो सीपीआईएम का कौन सा लीडर है जो रौफ को गिरफ्तार किया। रौफ का और सीपीआईएम का क्या रिश्ता है? अशाद मुल्ला का क्या रिश्ता है तृणमूल से? कालियाचक में क्यों नहीं अरेस्ट किया गया? क्यों घूम रहा है? ये कौन सी वोट बैंक की राजनीति है जो चल रही है? एक पार्टी है जो आवाज उठाएगी, चाहे मीडिया बना उठाए। भारतीय जनता पार्टी आपके साथ अत्याचार होगा तो अपनी आवाज उठाएगी और केंद्र मंत्री भी यहां पर आकर आपके लिए केंद्र में आवाज उठाएंगे। मैं इसीलिए दोस्तों, बातें बहुत करने की, मगर समय का थोड़ा सा हम लोग लेट हो गए आने में। दिल्ली में भी फॉग था, इसलिए अपनी बात यहीं पे समाप्त करता हूं और आखिरी में कह के जाता हूं कि फिर आऊंगा और फिर ललकारूंगा, ममता बनर्जी जी को ललकारूंगा। आपके साथ जो अत्याचार होता है उसको चुनौती दूंगा और अंत में कहूंगा, दोस्तों खड़े हो जाओ, 2016 आ गया है, भाग ममता भाग होकर रहेगा। इन्हीं शब्दों के साथ जय हिंद, जय बंगाल। इस बार आपके सामने हमारा प्रदेश का प्रभारी, मध्य प्रदेश का मंत्री था, अब महामंत्री हो गया केंद्र का, हमारा सबसे प्रिय कैलाश विजयवर्गीय जी। कैलाश जी, धन्यवाद बालूदा। बोलिए भारत माता की। ऐसे नहीं, संकट के समय संकट मोचक के हनुमान जी और उनकी ऐसी मुट्ठी बांधी, ऐसी है ना, ऐसी मुट्ठी बांधी। और जोर से बोलिए, इतनी जोर से बोलिए कि यहां पर जितनी भी अवैध गतिविधियां चल रही है उनके संचालकों के कपड़े गीले हो जाएं। इतनी जोर से बोलिए। बोलिए भारत माता की, भारत माता की। मंच पर उपस्थित भारत शासन के केंद्रीय मंत्री आदरणीय नितिन गडकरी जी, जरा दोनों हाथ ऊपर करके तालियां बजाकर नितिन जी का अभिनंदन करें। मंच पर उपस्थित पश्चिमी बंगाल के भारतीय जनता पार्टी के अध्यक्ष महोदय दिलीप जी, राष्ट्रीय मंत्री आदरणीय राहुल जी, सिद्धार्थनाथ सिंह जी, बालूदा यहां के जिलाध्यक्ष महोदय, आदरणीय रूपा जी, मंच पर उपस्थित हमारे सारे पदाधिकारी बंधुओं, आसपास के जिले से आए सभी नागरिक बंधुओं, दोनों हाथ जोड़ के आपको प्रणाम करता हूं, अभिनंदन करता हूं। मैं आपके और नितिन जी के बीच में ज्यादा समय लेना नहीं चाहता, पर आज मंच के माध्यम से नितिन जी,
यह क्षेत्र बड़ा संवेदनशील क्षेत्र है। इतना संवेदनशील क्षेत्र है कि यह सरकार यहां के सारे अवैध धंधे करने वालों को संरक्षण देती है। मुख्यमंत्री जी को लोग प्यार से दीदी कहते हैं, पश्चिमी बंगाल के लोग दीदी कहते हैं, पर ये दीदी बांग्लादेश में अवैध धंधा करने वाले लोग जो यहां पर आकर वापस चले जाते हैं उनकी मौसी है। मौसी इसलिए बोल रहा हूं मैं कि जब मैं विद्यालय में पढ़ता था, स्कूल में पढ़ता था, गर्मी की छुट्टी आती थी। गर्मी की छुट्टी में हम मौसी के यहां जाते थे। मौसी बहुत लाड़ करती थी, प्यार करती थी, खिलाती थी। ऐसे ही चुनाव के वक्त ये मौसी भी बांग्लादेश के अवैध काम करने वाले लोग, फेक करेंसी वाले लोग, अफीम माफिया, केटल की तस्करी करने वाले लोग, वे सब इन मौसी के संरक्षण में पश्चिमी बंगाल में आते हैं, वोट डालते हैं और वापस चले जाते हैं। ये मौसी के भतीजे जो अवैध गतिविधियों में सलग्न हैं, मालदा में भी उन्होंने थाने में आग लगाई। मैं पूछना चाहता हूं, जिस प्रदेश में थाने सुरक्षित नहीं हो, वीरभूमि का थाना जला, जलाने वाले लोग कौन है? यह प्रश्न चिन्ह है। मीडिया के मित्र भी बैठे हैं, जरा खोजिए उन लोगों को। आज देश की आंतरिक सुरक्षा का सवाल है, बंगाल की संस्कृति और संस्कार का सवाल है। बंगाल को बचाना है, बंगाल के माध्यम से देश को बचाना है। और जिस तरीके से इन सीमावर्ती जिलों के अंदर घुसपैठिए आ रहे हैं, अवैध गतिविधियां कर रहे हैं और जा रहे हैं, देश की आंतरिक सुरक्षा को खतरा है। इसलिए नितिन जी, आपसे निवेदन है, आप केंद्र में मंत्री हैं, मोदी जी पश्चिम बंगाल का विकास करना चाहते हैं, केंद्र सरकार को हस्तक्षेप करना पड़ेगा और ये सारे अवैध गतिविधि करने वाले लोगों को जेल की शिक्षों में भेजना पड़ेगा। यही निवेदन करते हुए आपसे मैं आपको आमंत्रित करता हूं, आप आइए, दोनों हाथ ऊपर करके तालियां बजाइए। नितिन जी मंच पर आ रहे हैं और आप लोगों को संबोधित करेंगे। आदरणीय नितिन जी। भारतीय जनता पार्टी के महामंत्री, हमारे जुझारू नेता कैलाश जी, सिद्धार्थनाथ सिंह जी, हमारे ऑल इंडिया के सेक्रेटरी राहुल सिन्हा जी, प्रदेश के अध्यक्ष दिलीप घोष जी, माननीय विश्वेश्वर रॉय चौधरी जी, मनोज तिग्गा जी, रथिन्द्रनाथ बोस जी, महिला मोर्चा की अध्यक्षा रूपा गांगुली जी, डिस्ट्रिक्ट के अध्यक्ष शिवेंदु सरकार, मंच पर उपस्थित सभी हमारे नेतागण और उपस्थित भाई और बहनों, हमारे देश को 1947 में स्वाधीनता मिली है और 1947 के बाद आज तक 67-68 साल गुजर गए हैं। आज भी हमारे देश में हालत ये बनी हुई है कि गांव में जाने के लिए रोड नहीं है, पीने के लिए पानी नहीं है, बिजली नहीं है और हमारे गरीब लोगों में जो युवा बच्चे, उनके हाथों को काम नहीं है। किसान के फसल को सही कीमत नहीं है और इतना ही नहीं तो कानून और व्यवस्था की जिम्मेदारी जो राज्य सरकार की होती है, हमारा जीवन भी सुरक्षित नहीं है। नरेंद्र मोदी जी जब देश के प्रधानमंत्री बने तो हमारे पार्टी ने, हमारे सरकार ने, हमारे नेता ने इस देश को इस बात का विश्वास दिलाया कि हम सबका साथ और सबका विकास करेंगे। हम इस देश को भय, भूख, आतंक और भ्रष्टाचार से मुक्त करेंगे। एक सुखी, समृद्ध, संपन्न, शक्तिशाली हिंदुस्तान का निर्माण करेंगे। ऐसा देश निर्माण करेंगे कि जिस देश में कोई जात के आधार पर, पंथ के आधार पर, धर्म के आधार पर, भाषा के आधार पर न कोई बड़ा होगा न कोई छोटा होगा। सबके साथ न्याय होगा, सबका विकास होगा।
और इसीलिए हमारी सरकार आने के बाद बहुत कम समय में हमने देश में विकास की राजनीति को बहुत जोर दिया है। बहनों और भाइयों, क्या हमारे गरीब लोगों को रोजगार नहीं चाहिए? क्या हमारे गांव में अच्छे रोड नहीं बनने चाहिए? क्या हमारे गरीबों के लिए अच्छे मकान नहीं चाहिए? पर आज 68 साल में ये क्यों नहीं हुआ? कांग्रेस पार्टी ने देश में कम से कम 55 साल राज किया है। कांग्रेस पार्टी लगातार कहती रही हम गरीबी हटाएंगे। पंडित जवाहरलाल नेहरू देश के प्रधानमंत्री बने, उन्होंने कहा हम गरीबी हटाएंगे। फिर इंदिरा गांधी आए, उन्होंने गरीबी हटाओ का नारा दिया। फिर राजीव गांधी आए, उन्होंने गरीबी हटाओ का नारा दिया। और उनके बाद सोनिया गांधी आई, उन्होंने गरीबी हटाओ का नारा दिया। अब पंडित जी का पोता भी गरीबी हटाओ का नारा देता है। हमने यहां कम्युनिस्ट पार्टी को राज दिया। मजदूरों की, गरीबों की बात बार बार की गई, पर कम्युनिस्ट राज में क्या हुआ? आज रशिया बर्बाद हुआ, उन्होंने अपने कम्युनिस्ट विचारधारा को छोड़ दिया। चाइना ने अपने कम्युनिस्ट विचारधारा को छोड़ दिया। पर बंगाल के कम्युनिस्ट नेता ऐसे हैं कि जब चाइना और रशिया में बरसात गिरती है तो कलकत्ता में छाते निकालकर बैठते हैं, ऐसे नेता हैं। अब बहनों और भाइयों, न कांग्रेस देश का भला कर सकी, न कम्युनिस्ट पार्टी आपके बंगाल का भला कर सकी, और बड़े उम्मीद के साथ आपने तृणमूल कांग्रेस को साथ दिया। क्या हो रहा है? मुझे एक व्यक्ति पूछ रहा था कि बंगाल के क्या विशेषता है, बंगाल में क्या हो रहा है? तो मैंने एक वाक्य में उसको कहा कि ईमानदारी से काम करने वाले अच्छे गरीब व्यक्ति को सम्मान नहीं और बुरे काम करने वालों को सजा नहीं, यही तृणमूल कांग्रेस की खासियत है। यहां का पुलिस स्टेशन जलाया गया। मुझे लगता है सरकार का भी करंट चला गया। मैं आपको बता रहा था कि पुलिस स्टेशन जलाया जाता है और वहां का क्रिमिनल रिकॉर्ड पूरा जला जाता है, बाकी बातें वैसी रहती है। ऐसा क्यों है? ये जलाने वाले कौन है? इनके ऊपर कार्रवाई क्यों नहीं हो रही है? जो अफीम गलत धंधे करते हैं, जो फेक करेंसी के रैकेट में इन्वॉल्व है, उनके साथ कार्रवाई क्यों नहीं होती? अच्छे व्यक्तियों को पुलिस के द्वारा, सरकार के द्वारा दमन किया जाता है और जो कानून और व्यवस्था को हाथ में लेकर गलत धंधे करते हैं उनको रक्षा मिलती है। ये कौन सा न्याय है? यही बंगाल की जनता, बंगाल की सरकार को बार बार सवाल पूछ रही है। बहनों और भाइयों, हम चाहते हैं हमारे पड़ोसी देशों के साथ हमारे अच्छे रिश्ते हो। मैंने बांग्लादेश के साथ भारत सरकार की ओर से एक एग्रीमेंट किया है कि ब्रह्मपुत्रा के द्वारा हमारे लोग, हमारा माल बांग्लादेश में जा सके। मैंने एग्रीमेंट किया हमारे डिपार्टमेंट ने कि अगरतला से अगर कलकत्ता आना है तो 18 घंटे लगते थे, अब अगरतला से ढाका और ढाका से कलकत्ता आने का दरवाजा हमने खुला कर दिया है। हम चाहते हैं कि हमारे रिश्ते अच्छे रहे, पर उसके साथ साथ हमारे प्रदेश में
हमारे राज्य सरकार के आशीर्वाद से जो गलत धंधे करने वाले लोग हैं, जिन्होंने कानून हाथ में लिया है, जो पुलिस स्टेशन को जला देते हैं और अच्छे और गरीब नागरिकों को धमकाने का काम करते हैं और पुलिस की ओर से उनको कोई संरक्षण नहीं मिलता। ममता जी, इसी का जवाब मांगने के लिए हम आपके पास आए हैं। जब आपने मुख्यमंत्री पद की शपथ ली तब आपने क्या कहा? तब गवर्नर साहब ने जब शपथ दी तो आपने कहा था, आपने शपथ ली और ये शपथ लेकर कहा था कि इस राज्य की गरीब जनता की मैं रक्षा करूंगा, रक्षा करूंगी। अब मुझे बताओ, आप तो यहां की गरीब जनता की रक्षा नहीं कर रही है। जो गुंडे हैं, जो दंगे फसाद करने वाले हैं, जो देश के साथ बेईमानी करने वाले हैं, जो कानून हाथ में लेने वाले हैं, जो पुलिस स्टेशन को जलाने वाले हैं, जो मां बहनों के साथ गलत व्यवहार कर रहे हैं, उनका आप रक्षण कर रहे हैं और अच्छे लोगों को आप पीट रहे हैं, मार रहे हैं, धमका रहे हैं। ममता जी, ये कौन सी शपथ आपने ली है? ये बंगाल की जनता आपसे जवाब मांग रही है कि आपका काम नहीं है कि जो गलत धंधे कर रहे हैं उनके ऊपर कार्रवाई करना। आपने शपथ लेकर आश्वासित किया है जनता को कि जो गलत धंधे करेंगे उन पर हम कार्रवाई करेंगे। आप क्यों नहीं कर रही है? और इसीलिए भारतीय जनता पार्टी को इस बात के लिए संघर्ष करने की जिम्मेदारी आई है। पर बहनों और भाइयों, मैं आपको विश्वास देना चाहता हूं, नरेंद्र मोदी जी के नेतृत्व में भारत की सरकार किसी गुंडों के सामने, कानून हाथ में लेने वाले किसी गुनहगारों के सामने शरण लेने वाली सरकार नहीं है, तो उनको पकड़ पकड़ कर मजबूती से ठोकने वाली सरकार है। ये बात आप जरूर याद रखिए। अब ज्यादा समय नहीं है, चुनाव होगा और हमारी सरकार आएगी और ये जितने गुंडे गर्दी करने वाले जितने हैं, इन लोगों को ऐसा ठोकेंगे कि इनको यहां से भागना पड़ेगा। ये बात उन्हें याद रखना चाहिए। पर मैं आपको बताने के लिए आया हूं कि आप इतिहास में जाइए। इतिहास यही बताता है कि सज्जन शक्ति के विरोध में दुर्जन शक्ति का सामना होता है। सच के विरोध में असत्य का सामना होता है। सज्जन और अच्छे लोगों के खिलाफ दुर्जन लोगों का संघर्ष होता है। कुछ लोग दंगे फसाद करने वाले होते हैं, कुछ लोग भ्रष्ट धंधे करने वाले होते हैं, कुछ लोग फेक करेंसी का धंधा करने वाले होते हैं, कुछ लोग देश के साथ बेईमानी करने वाले होते हैं और कुछ लोग देश के साथ देशभक्ति करने वाले होते हैं, जैसे आप जैसे लोग हैं। हमें देश को बचाना है, हमको बंगाल को बचाना है और बंगाल की आम जनता की रक्षा करनी है। मुझे लगता है कि ये बंगाल की सरकार ये क्यों कर रही है? क्योंकि ये वोट बैंक की राजनीति है। चुनाव में आतंकवादियों का तुष्टीकरण करना, कानून व्यवस्था को ध्वस्त करने वाले गुंडों को संरक्षण देना, फेक करेंसी का धंधा करने वाले लोगों को आशीर्वाद देना, ये पाप सरकार क्यों कर रही है? इसका कारण यही है कि चुनाव के समय ये सब काम में आए और फिर से चुन कर दे। इसीलिए ये तुष्टीकरण की नीति बंगाल की सरकार अपना रही है। बहनों और भाइयों, राजनीति की एक मर्यादा होती है। हमारे अटल बिहारी वाजपेयी कहते थे, आज उनका स्वास्थ्य अच्छा नहीं है, पर जब उनका भाषण होता था तो वो कहते थे कि पार्टी आएगी चले जाएगी, मंत्री प्रधानमंत्री बनेंगे चले जाएंगे, सरकारें आएगी बिगड़ जाएगी, पर यह हिंदुस्तान कायम रहेगा, ये देश कायम रहेगा। हम जिएंगे तो देश के लिए और मरेंगे तो देश के लिए। यही भारतीय जनता पार्टी का विचार है। अरे हम दो चार रहे न रहे, पर तेरा वैभव अमर रहे मां, ये संस्कार और ये विचार हमको मिला है।
अलग भाषा, अलग वेश, फिर भी हमारा एक देश। कश्मीर हो या गुवाहाटी, अपना देश अपनी माटी, ये हमारा संस्कार है और ये हमारा विचार है। हम इस देश के लोकतंत्र को मजबूत करना चाहते हैं, हम विकास की राजनीति करना चाहते हैं, हर कानून और व्यवस्था को प्रस्तावित करना चाहते हैं और इस देश को सुखी, समृद्ध, संपन्न, शक्तिशाली, ताकतवान, पूरे दुनिया की नंबर 1 की ताकत हमारे देश को बनाना चाहते हैं। यही नरेंद्र मोदी जी का सपना है और यही भारतीय जनता पार्टी का सपना है। मैं आपसे आह्वान करने के लिए आया हूं कि महात्मा गांधी जी ने कहा था कि अन्याय करने वाले से भी ज्यादा अन्याय सहन करने वाला ज्यादा दोषी होता है। मैं आपको पूछना चाहता हूं, क्या आप अन्याय सहन करोगे? जोर से बोलो, क्या आप अन्याय सहन करोगे? क्या आप अन्याय सहन करोगे? तो न्याय मिलाने के लिए लड़ना होगा, संघर्ष करना होगा। इस तृणमूल कांग्रेस की सरकार को उखाड़ कर फेंक दो, भारतीय जनता पार्टी की सरकार को लाओ और अपने बंगाल में कानून व्यवस्था को प्रस्तावित करके सब बंगाल के विकास के एक नए राजनीति का अध्याय शुरू करो और ताकत से खड़े रहो। यही कहने के लिए मैं आपके पास आया हूं। यहां की गरीबी, यहां की भूखमरी, यहां की बेरोजगारी, यहां का रास्ते का विकास, हम बंगाल की तस्वीर को बदलना चाहते हैं। गांव, गरीब, मजदूर, किसान जो बंगाल में बसा हुआ है, उसके जीवन को, उसके भविष्य को बदलना चाहते हैं। रोटी, कपड़ा और मकान देना चाहते हैं, कानून और व्यवस्था को प्रस्तावित करना चाहते हैं और गुंडागर्दी के राज को हम समाप्त करना चाहते हैं। यही बात कहने के लिए मैं आपके पास आया हूं। मैं आपसे प्रार्थना करता हूं कि यह सपना पूरा करने के लिए कंधे से कंधे लगाकर लड़ना होगा। हमारे अध्यक्ष है दिलीप घोष, हमारे राहुल सिन्हा जी है, यहां मंच पर बैठी बहुत प्रसिद्ध अभिनेत्री हमारी रूपा गांगुली जी है। दिलीप जी का नाम लिया मैंने। और सबसे इसका नेतृत्व करने के लिए हमारे देश के एक बुलंद नेता, आपको मालूम नहीं होगा, ये शेर है, ये इंदौर में डकरते हैं तो पूरा मध्य प्रदेश हिल जाता है, ऐसे नेता है। और जिन्होंने अपने कैबिनेट मंत्री पद को छोड़ दिया और हमें कहा कि मैं पार्टी के संगठन के लिए कार्यकर्ता के रूप में काम करना चाहता हूं, ऐसे दमंग नेता कैलाश जी के रूप में। और मैं जब अध्यक्ष था तब इस बंगाल के कोने कोने में जाकर उस स्थिति में भारतीय जनता पार्टी को संघर्ष की भूमिका देने वाले सिद्धार्थनाथ सिंह भी यहां उपस्थित है। ये मजबूत टीम है, बिल्कुल आप चिंता मत करिए। हम निश्चित रूप से, मैं आपको विश्वास देना चाहता हूं, हम एक नई स्वाधीनता आपको देना चाहते हैं। हम कानून व्यवस्था को प्रस्तावित करना चाहते हैं, हम गुंडा राज को समाप्त करना चाहते हैं। हमारी सरकार आने दो, खींच खींच के इनकी गर्दन पकड़ पकड़ के इनको लॉकअप में बंद करके ऐसे लाठियां लगाएंगे, कोई इनको ऐसी याद दिलाएंगे, आप याद रखिए। पर इसके लिए आपको संघर्ष करना होगा, संगठन को मजबूत करना होगा, लोगों के पास जाना होगा, जनता को समझाना होगा और जनता को जगाकर बंगाल की जनता को नए परिवर्तन की ओर ले जाना होगा। और नरेंद्र मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी ये परिवर्तन करेगी। इसके लिए आपका साथ चाहिए, आपका विश्वास चाहिए, आपका प्रेम चाहिए। वही मांगने के लिए हम आपके पास आए हैं। समय की कमी है, 3:45 बजे के पहले यहां से हेलीकॉप्टर से हमको उड़ना है। मैं फिर से एक बार आपको बहुत बहुत बधाई देता हूं। और मैं दिल्ली से, नरेंद्र मोदी जी ने मुझे इसलिए भेजा है
कि डरने की कोई बात नहीं है, मोदी जी तुम्हारे साथ है, भारत की सरकार तुम्हारे साथ है और तुम्हारे साथ रहकर तुमको साथ लेकर इस संघर्ष का बिगुल लगाकर हम निश्चित रूप से बंगाल में परिवर्तन करेंगे। ये विश्वास आपको देने के लिए मैं आपके लिए आया हूं। आप ताकत और शक्ति के साथ संगठित होकर लड़िए, यही प्रार्थना करता हूं। बहुत बहुत धन्यवाद। भारत माता की, भारत माता की, भारत माता की। এবার ধন্যবাদ জ্ঞাপন করবেন এই মণ্ডলের সভাপতি সঞ্জীব দাস। নমস্কার, আমি প্রথমে ধন্যবাদ জানাবো গত 4 থেকে 5 ঘন্টা ধরে আমার যে সমস্ত দূর দূরান্ত থেকে আগত কার্যকর্তা এবং কর্মীরা সারাদিন ধরে এখানে দাঁড়িয়ে রয়েছেন বা বসে রয়েছেন, আমি প্রথমে ধন্যবাদ জানাবো তাদের। আমি ধন্যবাদ জানাবো আমাদের মঞ্চে উপস্থিত ভারত সরকারের পরিবহন এবং সড়ক মন্ত্রী নীতিন গডকরি মহাশয়কে। আমি ধন্যবাদ জানাবো আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি শ্রী দিলীপ ঘোষ মহাশয়কে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাসনাথজি এবং সিদ্ধার্থনাথজিকে। আজকে আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন রাজ্য, জেলা এবং আপনাদের